ঢাকায় ফেরার পর যে যার মতন তাদের বাড়ি ফিরে গেল। সব মিলিয়ে প্রায় সন্ধ্যা হয়েছে ফিরতে। প্রথমে মায়া ভেবেছিল ইয়ানা সিলেটে থাকে আর সে ইলমাজের বাড়িতে বেড়াতে এসেছে, কিন্তু পরক্ষণেই মায়ের ভ্রম ভাঙল আর জানতে পারলো যে ইয়ানাও ঢাকার, তাই একসাথে ফিরেছে। রাত 9টা প্রায়। খুবই ক্লান্তি অনুভব করছে ইলমাজ। বিছানায় বেশ কিছুক্ষণ শুয়ে থাকার কারণে বিরক্তিও লাগছে তার, তাই ভাবলো একটু ড্রাইভ করে মাইন্ড ফ্রেশ করে আসা যাক। ইলমাস শার্ট গায়ে দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে বেরিয়ে পড়ল। সবসময় মায়ের ঔষধের কথা মনে পড়ে রাতের বেলায়। সারাদিন খেয়াল কোথায় থাকে আল্লাহ জানেন। অবশ্য অবশ্য আমিই তো ছিলাম না, কিন্তু মা সবসময় এমন করে। আর ভাই আস্ত একটা গন্ডার, সবসময় কাম চুরি করে। ওষুধের প্যাকেট হাতে রাস্তায় এলোপাথারি হাঁটছে আর নিজে নিজেই বক বক করছে। রাস্তার মাঝখানে হাঁটার কারণে গাড়ির হর্ন বেজে উঠল। মায়া চেঁচিয়ে এক সাইডে এসে দাঁড়ায়। কারটা কিছু দূর গিয়ে আবার পিছনে ব্যাক করে। মায়ার সামনে এসে দাঁড়ালো। মায়ের চমকে তাকিয়ে আছে গাড়িটার দিকে। গাড়ি থেকে ইলমাজকে বের হতে দেখে মায়া আবারও টাসকি খেয়ে গেল। গাড়ি থেকে বের হয়ে মায়াকে বলতে লাগলো, একটা মানুষের কমন সেন্স এতটা গ্রাউন্ড ফ্লোরে থাকে, এটা তোমাকে না দেখলে না কখনোই বুঝতাম না। মামা মানে কি স্যার? মানে রাস্তার মাঝখানে এমন করে কি ভেবে হাঁটছিলে? হ্যাঁ, জুরাসিক পার্ক ভেবে? এটা বাংলাদেশ ভাগ্যিস আমি ছিলাম। অন্য কেউ হলে এতক্ষণে স্মরণীয় শহীদের নামে মায়া আজহারিকে স্মরণ করতো। মামা মানে স্যার আসলে রিক্সা পাচ্ছিলাম না, তাই মেজাজ বিগড়ে গেছিল। একটা ব্যাপার বুঝি না, র্যালি করো নাকি? প্রায় সময় রাস্তা দেখা যায় কেন তোমাকে? স্যার আসলে মায়ের মেডিসিন নিতে গেছিলাম, ফেরার সময় রিক্সা পাচ্ছিলাম না, তাই হাঁটতে হাঁটতে একটু চলে এসেছি। সব সময় রাতেই লাগে মেডিসিন? স্যার সারাদিন বিজি থাকি, রাতেই সময় পাই, তাই রাতেই ওটা কাজে লাগাই। গাড়িতে বসে আমি পাশে পৌঁছে দিচ্ছি। কিন্তু স্যার। আরে চুপচাপ বসো তো। মায়াকে থামিয়ে দিয়ে বলল ইলমাজ। মায়া আর কিছু না বলে পিছনের সিটে বসতে যাবে, এমন সময় ইলমাজ ধমক দিয়ে উঠল, ওখানে বসতে যাচ্ছ কেন? আমি কি ড্রাইভার নাকি? মায়া ভ্যাবাচেকা খেয়ে গাড়ির দরজা ধরে ইলমাজের দিকে তাকিয়ে আছে। কি সমস্যা, দাঁড়িয়ে আছো কেন? মায়া তাড়াতাড়ি সামনে ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসলো। ইলমাজ ড্রাইভিং করা স্টার্ট করলো। সে ড্রাইভ করছে আর বারবার মায়ের দিকে তাকাচ্ছে। ইলমাজের এভাবে তাকিয়ে থাকাটা মায়ের কাছে খুব সংকটজনক মনে হচ্ছে। মায়া হালকা গলা ছেড়ে ইলমাজকে বলতে লাগলো, স্যার এটা বাংলাদেশ, সামনের দিকে না তাকিয়ে আমার দিকে তাকালে এবার স্মরণীয় শহীদের নামের সাথে আমাদের দুজনের নামও স্মরণ করা হবে। মায়ের এমন কথায় ইলমাজ থতমত খেয়ে গেল। সামনের দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে বলতে লাগলো, আমার চয়েস এতটা বাজে না, তা আগেও বলেছি। তোমার নাকের একপাশে কালি লেগে আছে, ওটার দিকে লক্ষ্য করছিলাম। কি? কোন দিকে? ইলমাজ আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। মায়া তার অনুসরণ করে নাকের একপাশে হাত দিয়ে মুছে জিজ্ঞেস করল, এখন ঠিক আছে স্যার? ইলমাজ আর চোখে তাকিয়ে জবাব দিল, বাড়ির লোকেশনে। মায়াকে জিজ্ঞেস করল। মায়া হাত দিয়ে তার বাড়ির রাস্তা দেখিয়ে দিল। মায়ের বাড়ির সামনে এসে গাড়ি থামালো। মায়া গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ইলমাজ মায়ের দিকে তাকিয়ে আছে। ড্রাইভিং সিটের জানালার পাশে গিয়ে মায়া ইলমাজকে বলতে লাগলো, স্যার আমি জানি না বলা উচিত হবে কিনা, কিন্তু না বলাটাও মানানসই না। ইলমাজ ভ্রু কুচকে সিরিয়াস মুড নিয়ে মায়ের কথার দিকে মনোযোগ দিল। স্যার আমি জানি আপনি অনেক বড় আর স্বনামধন্য একজন লোক, আপনি এখানে পা রাখার মতো যোগ্যতাও আমাদের নেই। এরপরেও বলছি, যদি একবার ঘরে আসতেন মা অনেক খুশি হতো। মায়ের এমন কথায় ইলমাজ যেন আকাশ থেকে পড়ল। মন খারাপ হয়েছে, আবার রাগও লাগছে মায়ের উপর। ইলমাজ রাগে গাড়ির গিয়ারে হাত রেখে সামনের দিকে তাকালো। ইলমাজের এমন রিয়াকশনের কথার কোনো রেসপন্স না পেয়ে মন খারাপ করে বলতে লাগলো, সরি স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার জন্য। আল্লাহ হাফেজ।
বলা মাত্র মায়া তার ঘরের দিকে এগোতে লাগলো। গাড়ির দরজা বন্ধর আওয়াজ পেয়ে মায়া আবার ফিরে তাকালো। ইলমাজ গাড়ি থেকে বেরিয়ে এদিকে আসছে দেখে মায়া অবাক হয়ে তাকিয়ে আছে ইলমাজের দিকে। ইলমাজ মায়ের সামনে এসে দাঁড়াতেই মায়া আবারও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ইলমাজের দিকে। বাসায় আসার জন্য ইনভাইট করেছো আর না নিয়েই চলে যাচ্ছ? মায়া হেসে বলল, অবশ্যই স্যার, আপনাকে স্বাগতম। বলে মায়া হাঁটতে লাগলো আর ইলমাজও তার পিছে পিছে যেতে লাগলো। দরজার বেল দিচ্ছে। মায়া প্রায় 2-3 বার বেল দেওয়ার পর ঝাড়ু হাতে নিয়ে দরজা খুললেন মায়ের মা। হাঁপাচ্ছেন তিনি। মায়ের হাতের ঝাড়ু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না মায়া। ইলমাজও ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে। মা আমাকে ঝাড়ু দিয়ে স্বাগতম করছো? তোর ভাইয়ের জ্বালায় আর পারছি না, জিনে ধরেছে তাকে, তাই ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিচ্ছিলাম। ইলমাজ প্রায় বেকুবের মতো তাকিয়ে আছে। এমন পরিস্থিতিতে মায়া লজ্জায় পড়ে গিয়েছে। বাসার সামনে এমন কিছু হবে তা মোটেও আশা করেনি মায়া। মা শান্ত হও, আমার অফিসের বস এসছে। মায়ের মা তড়িঘড়ি ঝাড়ু মেঝের একপাশে রেখে দরজার বাহিরে হাঁ করে তাকিয়ে আছে। মা, ইনি আমার অফিসের বস। রিক্সা পাচ্ছিলাম না, রাস্তায় দেখা হয়েছে তো, তাই স্যার আমাকে এখানে ড্রপ করতে এসেছিল। মায়ের মা একগাল হেসে বলতে লাগলো, বাবা ভিতরে আসো না প্লিজ। ইলমাজ মাকে হ্যালো বলে ভিতরে প্রবেশ করলো। স্যার বসুন, আমি এক্ষুনি আসছি। মাকে সাথে করে নিয়ে ভিতরে চলে গেল মায়া। মা, উনি অনেক সম্মানিত একজন লোক। ভাইকে বলবে যেন ওনার সামনে কোনো তামাশা না করে। সতর্কীকরণ করে সামনের ঘরে চলে গেল মায়া। মায়াকে দেখে ইলমাজ বলতে লাগলো, মায়া, আমি এবার আসি, অনেক লেট হয়ে গেছে। স্যার এক কাপ চা তো খেতে পারেন। আমি চাও তো মন্দ বানাই না। ওকে, বাট বি কুইক প্লিজ। অফকোর্স স্যার। স্বাচ্ছন্দ্যের সাথে সোজা কিচেনের দিকে চলে গেল মায়া। প্রায় 10 মিনিট পর চা নিয়ে ইলমাজের সামনে হাজির হলো মায়া। ইলমাজ 4 কাপ হাতে নিয়ে চুমুক দিতেই মুখ থেকে এলাচি বের করলো। আবার চুমুক দিতেই একটা দারচিনির টুকরা বের করলো। পরের চুমুকে ছোট্ট একটা আদার টুকরা মুখ থেকে বের করে মায়ের দিকে তাকালো। মায়া অসহায়ের মতো ইলমাজের দিকে তাকিয়ে জিহ্বায় কামড় বসিয়ে রেখেছে। চা বানাচ্ছ ভালো কথা, ছেঁকে নেওয়া কি বারণ? স্যার চা ছাঁকনি পাচ্ছিলাম না। পাচ্ছিলেন না যেহেতু এতগুলো মশলা দেওয়া দরকার ছিল বলো? স্যার এটা স্পেশাল চা ছিল। তাহলে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ বাদে রাখলে কেন? তা দিয়ে তো চাটা স্পেশালের শেষ সীমান্তে পৌঁছে দিতে পারতে। সরি স্যার। ইলমাজ আর চোখে তাকিয়ে নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে। আর বেশিক্ষণ থাকলে হাসি আটকে রাখতে পারবো না, এই সময় থাকতে কেটে পড়ি। আমি মনে মনে ভাবতে থাকলাম। চা সব এক ঢোকে গিলে সেখান থেকে কেটে পড়লো ইলমাজ। স্যার কোথায় যাচ্ছেন? সরি স্যার। চেঁচিয়ে বলতে লাগলো। ইলমাজ গাড়িতে হাতে হেলান দিয়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। সকালে মেয়ে অফিসে গিয়ে বেশ থতমত করছে যে কিভাবে সে ইলমাজকে ফেস করবে। খুব লজ্জা লাগছে তার এমন স্বভাবে। আজ মায়া খুব তাড়াতাড়ি অফিসে এসেছে আর আসা মাত্রই ইলমাজের কেবিনে গিয়ে হাজির, কিন্তু ইলমাজ এখনো আসেনি। তাই মন বেশ খারাপ হয়েছে তার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইলমাজের কেবিনের বাইরে এসে অ্যানির রুমে গিয়ে বসলো সে। সারাদিন ইলমাজের আসার অপেক্ষা করলো সে, কিন্তু ইলমাজ আজকে আসলোই না। মায়াকে এইভাবে চিন্তা করতে দেখে অ্যানি বলতে লাগলো, কি হয়েছে? এভাবে গাল ফুলিয়ে রেখেছো কেন? কই না তো, কিছু হয়নি। এভাবে একটা সপ্তাহ কেটে গেল, কিন্তু এখন পর্যন্ত মায়া ইলমাজের চেহারা একবারও দেখলো না। গালে হাত দিয়ে অ্যানির কেবিনের চেয়ারে বসে আছে মায়া। হঠাৎ অ্যানিকে জিজ্ঞেস করে বসলো, কিছু এনি ম্যাম, স্যারের কিছু হয়েছে? উনি অফিস আসছেন না যে? শুনেছি তিনি নাকি অসুস্থ, বেশ সপ্তাহ পার হয়েছে, তাই আসছেন না। আর তুমি কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ না মানে স্যার তো অনেক পাংচুয়াল, এভাবে এক সপ্তাহ আসতে না দেখেই জিজ্ঞেস করলাম। বুঝেছি, এবার কাজ করো। ওকে, কিন্তু স্যারের বাড়ির লোকেশনটা একটু দিলে ভালো হতো। আমতা আমতা করে বলল মায়া। ওকে যাবার সময় মেসেজ করে দিব। নাও কাজ করো, ইউ স্টুপিড। ওকে ম্যাম। অফিস ছুটিতে যাওয়ার সময় মায়া ইলমাজের বাড়ির লোকেশন মেসেজ করে দিল, আর সে অনুযায়ী মায়া ইলমাজের বাড়ির দিকে রওনা হলো।
ঠিকানা অনুযায়ী এসে পৌঁছালো মায়া। বাড়ির গেট দেখে সে তো চমকে উঠল আর বলতে লাগলো, এটা কি বাড়ির গেট নাকি কোনো সংসদ ভবন? কত বড় রে বাবা! বাইরে থেকে গেটের ভিতরে উকি দিতেই মায়াকে সিকিউরিটি লক্ষ্য করে বাইরে বেরিয়ে আসলো। তারা দুজন ছিল। মায়া থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। মায়াকে এমন করতে দেখে তাদের একজন বলতে লাগলো, কে আপনি? কাকে চাচ্ছিলেন? এখানে এভাবে উকি দিচ্ছেন কেন? আসলে আমি বলতে চাচ্ছিলাম, এটা কি ইলমাস রহমানের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ইমলাস স্যারের অফিসের এমপ্লয়। নাম কি আপনার? জি জি জি, মায়া আজহারি। আচ্ছা, একটু অপেক্ষা করুন। ফোনে কারোর সাথে কথা বলে মায়ের দিকে এগিয়ে এসে ভিতরে যেতে বলল। মায়া ভিতরের দিকে আবারও হা হয়ে তাকিয়ে আছে, যেন সে তাজমহলের বাড়ির দৃশ্য দেখছে। এতটা দারুণভাবে আকৃত সব, চারপাশে বাগান আর পানির ছোট ছোট কৃত্রিম ঝর্ণা, আর তার মাঝখান থেকে নানা রঙের আলো জ্বলে উঠছে। আর বাড়িটা যেন কোনো এক রাজপ্রাসাদ। মায়া যেন স্বপ্ন দেখছে, আর এই স্বপ্নের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে তার। 7 পাঁচ ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলো সে। ভিতরে আরো অদ্ভুত রকমের সুন্দর, যা মাকে আরো বেশি অবাক করছে। মা হা করে গোটা ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দেখতে দেখতে কারোর সাথে খুব সজোরে ধাক্কা খেয়ে ঘুমিয়ে উঠল মায়া। আ- মায়ের দিকে তাকিয়ে আছে লোকটি, যদিও সে আর কেউ না, ইলমাজ। ইলমাজকে দেখতেই ঢোক গেল মায়া আর বলতে লাগলো, সরি স্যার, আমি খেয়াল করিনি। হ্যাঁ, খেয়াল করবেন কি করে? আপনি যেভাবে আমার বাড়ি থেকে নজর দিচ্ছিলেন। না 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 স্যার, তেমন কিছু না। তাহলে কি? আমি তো আপনাকে খুঁজছিলাম। মায়ের কথায় ইলমাজ ভ্যাবাচাকা খেয়ে গেল। আমাকে খুঁজছিলেন? রুকুজকে জিজ্ঞেস করলো ইলমাজ। না মানে, আপনি অসুস্থ শুনেছি আর 7 দিন অফিস আসেনি, আর আমি এদিকেই যাচ্ছিলাম তো, তাই ভাবলাম আপনাকে একটু দেখে যাব। ওকে, আই এম গ্ল্যাড যে আপনি আমাকে দেখতে এসেছেন। কয়েকজন কাজের লোক হলরুম পরিষ্কার করছিল, তাই ইলমাজ মায়াকে বলতে লাগলো। এখানে ক্লিনিং কাজ চলছে, আপনি আমার সাথে আমার রুমে চলুন। বলা মাত্র ইলমাজ সিঁড়ি বেয়ে তার রুমের দিকে যেতে লাগলো। মায়াও তার পিছু পিছু যেতে লাগলো। ইলমাজের রুমে গিয়ে মায়া আবারও হা হয়ে তাকিয়ে আছে, বেশ রাজকীয়। বসো। সোফার দিকে ইশারা করে বলল ইলমাজ। মায়া গিয়ে বসলো। তো কফি খাবে নাকি চা? না স্যার, কিছু লাগবে না, ধন্যবাদ। আচ্ছা, তো বলো কিভাবে আসা হলো? না স্যার, আসলে আপনি গত কয়েকদিন যাবত অফিসে আসছিলেন না, আর এনি ম্যাম বলছিলেন আপনি অসুস্থ, আর আমি এদিকে যাচ্ছিলাম তো, ভেবেছিলাম আপনাকে একটু দেখে যাই। ও আচ্ছা আচ্ছা। স্যার, বাড়িতে কি আপনি একা থাকেন? মানে পরিবারের আর কাউকে দেখছি না যে। বাড়ির সবাই কাজ নিয়ে বিয়েতে গিয়েছে। তো আপনি জাননি যে? আমার পক্স আই মিন অ্যালার্জি, মেবি এটা হয়েছে, আর তাই দাদির কড়া আদেশে ঘর থেকে যেন এক পাও না বের হই। ও, এখন ঠিক আছেন তো? যাই হোক, এদিকে কোথায় যাচ্ছিলে? একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। তো এটা আমার বাড়ি তুমি কিভাবে বুঝলে? আবার এনি ম্যামকে বলতে শুনেছিলাম, তাই। আমাকে মিস করছিলে? ইলমাজের এমন প্রশ্নে রীতিমতো অবাক হলো মায়া। না 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 স্যার, আমি মিস করছিলাম না, হুদাই মিস করার কি আছে। আচ্ছা, আমি আসি এখন। বলে মায়া উঠে যেতে লাগলো। মায়ের হাত ধরে হ্যাচকে টান দিতে ইলমাজের কোলে এসে বসলো মায়া। মায়ের চোখ ছানা বড়া করে তাকিয়ে আছে ইলমাজের দিকে। ইলমাজ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকিয়ে আছে। মায়া হাঁ করে আছে, কি করবে এখনো ভেবে কুল পাচ্ছে না সে। কারণ ইলমাজ এমনভাবে তাকিয়ে আছে যে তার দিকে চোখ দিয়ে কতল করবে। মায়া চোখ উল্টো করে উঠে দাঁড়াবার চেষ্টা করলে ইলমাজ আরো শক্ত করে মায়ের হাত দুটো চেপে ধরেছে। মায়া এমন অবস্থার সম্মুখীন হবে জানলে কখনো ইলমাজকে দেখতে আসতো না। স্যার, কি করছেন? ছাড়ুন আমাকে। আপনার কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। সবার সব আশা সত্যি হয় না মিস জাহারি। স্যার, ঠিক হচ্ছে না বললাম। না ছাড়লে কি করবে তুমি? নাকি আবার গরম চা মেরে দেবে? আসলে ওই দিন চা মেরে ভুল করিনি। আপনি এতটা লুচ্চা, জানলে চাগুলো আপনার মুখে মারতাম। এবার রেগে গিয়ে হাত পায়ে শুরু করলো মায়া। আচ্ছা, স্যার, ছাড়ুন আমাকে, না হলে আমি আপনার নামে কেস করব।
অজগর সাপের মতো এইভাবে মোচড়ামুচড়ি করছো কেন? নিজের শরীরের সাইজ দেখেছো? পিচকি একটা মেয়ে মাত্র। হ্যাঁ, মাত্র তো 50 কেজির মেয়ে। একজন 80 কেজির লোকের সাথে পেরে উঠতে পারবে বলে কি তোমার আসলেই মনে হচ্ছে? আপনি 80 কেজি? দেখে তো মনে হয় 65 কিংবা 70 হবেন। হাইট দেখেছো আমার কখনো? 6 ফিট 1 ইঞ্চি। তোমার মতো বাচ্চা বাচ্চা হাইট নাকি আমার? হু হু করে হেসে উঠল ইলমাজ। মায়া ইলমাজকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে উঠে যেতে চাইলে ইলমাজ আবারও আগের তুলনায় আরো শক্ত করে চেপে ধরেছে মায়াকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। আগেও বলেছি, আমার সাথে পেরে ওঠার চেষ্টা একদমই করবে না। যদিও করো, নিজের এনার্জি ওয়েস্ট হবে। স্যার প্লিজ ছাড়ুন, আপনি আমার সাথে এমন করতে পারেন না। কি চাচ্ছেন আপনি? কেন, খুব খারাপ লাগছে বুঝি? আমার ভাইয়ের সাথে ঘুরতে ফিরতে তো বেশ ভালো লেগেছে তোমার। এখন আমার সাথে কিসের ফর্মালিটি দেখাচ্ছ? হ্যাঁ, এবার ইলমাজের কথায় খুব অদ্ভুত রকমের ঘৃণা প্রকাশ পাচ্ছিল। আপনার ভাই মানে? ইলমাজ মাকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। দিহান আমার কাজিন, চিনেছ? দিহান আপনার ভাই? আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো মায়া। হ্যাঁ, দিহান আমার ভাই। ওদিন তো বেশ ভালোই চিপকে ছিল ওর সাথে। আর আজকে আমার সাথে চিপকে থাকতে এত ইনসিকিউর ফিলিংস কিভাবে আসলো তোমার মাঝে? রাগান্বিত আর রক্ত চক্ষু নিয়ে তাকালো মায়ার দিকে। কিন্তু স্যার ওই দিন তো আমরা। মায়াকে আর কিছু বলতে না দিয়ে ইলমাজ আবারও বলা শুরু করলো। আসলে তোমার মতো মেয়েরা অনেক কিছুই করে, আবার তার ভিন্ন রূপও ধারণ করতে পারে। এ তো তুলসী পাতায় ধোয়া পানি হওয়া কি দরকার? আমার কাছে কম কি আছে? আমার ভাইয়ের পিছু ছাড়ার জন্য কি লাগবে বলো? মায়ের চোখ থেকে গড়গড়িয়ে পানি পড়ছে। মায়া অবিশ্বাস্য নজরে ইলমাজের দিকে তাকিয়ে আছে। আরে বলছো না কেন? যা লাগবে আমি দেবো। আমার সামনে অ্যাটলিস্ট এতটা ফর্মালিটিস দেখিও না। মায়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে সজোরে ইলমাজের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো। ক্যারেক্টারলেসনেস আপনার রক্তে বইছে, আমার না। এভাবে অহেতুক অপমান না করলেও পারতেন। আমি সাফাই গাইতাম যদি ভুল আমার থাকতো, কিন্তু আপনার কাছ থেকে এমন জঘন্য অপবাদ শোনার পর আপনাকে সাফাই দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। ভালো থাকবেন জনাব ইলমাজ রেহমান। না আমি কাউকে ফাঁসাচ্ছি, না কাউকে ফাঁসানোর ইচ্ছা আছে আমার। আর্থিক প্রয়োজনে আপনার কোম্পানিতে জয়েন করেছি, আর এটাই আমার দুর্বলতা ছিল। তার মানে এটা না যে আমাকে আপনি চরিত্রহীনা নামে আখ্যায়িত করবেন। এবার দুর্বলতা যাই হোক না কেন, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করব, তাও যদি না পাই ভিক্ষা করব। আর যদি কেউ ভিক্ষাও না দেয়, দিন মজুরির কাজ করে দুবেলা ডাল ভাত খাবো। আপনাকে, আপনার অর্থ সম্পদ ও আপনার কোম্পানিকে আমার মোবারক। মায়ের চোখের পানি মুছতে মুছতে ইলমাজের রুম ত্যাগ করলো। ইলমাজ এতক্ষণ মায়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। মায়ের যাওয়ার পর ইলমাজ নিজের কক্ষের প্রতিটা কাচের জিনিস, টেবিলের কাজ, টেবিলের ল্যাম্প এক এক করে হাত পায়ে ভাঙতে লাগলো। ভাঙার পর ইলমাজ নিজেই মেঝেতে বসে রক্ত চক্ষুতে চোখের জল ফেলতে লাগলো। মায়া পুরো রাস্তায় কেঁদেছে, এখনো একা একা রাস্তায় হাঁটছে, আর ইলমাজের বলা প্রতিটা কথা চিন্তা করে ফুপিয়ে কেঁদে উঠছে সে। ইলমাজ অফিসে নিজের কেবিনে বেশ কিছুক্ষণ মাথায় হাত দিয়ে এক ধ্যানে বসে আছে। আর একটা মাস মায়া অফিসে আসছে না। মায়ের সাথে সিলেটে কাটানোর সময়গুলোর কথা ভাবতে শুরু করলো ইলমাজ। কি কি পাগলামো করতো সে, আর সেই তার্কিক রং যা মায়াকে পরনে দেখলে সে অপছন্দের রঙে মায়ায় জড়িয়ে গিয়েছিল। ভাঙতি পয়সাগুলো আর মশলা কষানো যাকে খুব বেশি মিস করে ইলমাজ, কিন্তু তা কাউকে বুঝতে দেয় না। মায়া এখনো রেজিগনেশন লেটার নিয়ে যায়নি। তার জানালার পাশে বসে বসে চিন্তা করছে মায়া, লেটার ছাড়া অন্য কোনো কোম্পানিতেও জব পাবে না সে, আর সেখানে যাওয়াটাও উচিত মনে করছে না মায়া। যতবারই অফিসে যাওয়ার মন বানায় ততবারই ইলমাজে দেওয়া প্রতিটা মিথ্যা অপবাদ মায়ের আত্মসম্মানকে কুড়িয়ে খায়। পরের দিন সকালে মায়া নিজেকে সামলিয়ে মনকে শক্ত করে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। কারণ একমাত্র মায়ের আয় দিয়েই ঘর চলে তাদের। ঘর চালানোর জন্য রেজিগনেশন লেটার অতি আবশ্যক,
কারণ তাছাড়া অন্য কোথাও জব করাও সম্ভব না। তাই মায়া অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসের বাইরে গিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভিতরে প্রবেশ করলো। সেকেন্ড ফ্লোরে দিহান মায়াকে দেখে থমকে দাঁড়ালো আর বলতে শুরু করলো, হেই মিস, আপনি এখানে? খানিকটা অবাক হলো কিন্তু খুব এক্সাইটেড হয়ে বলল, মা তার কথার কোনো জবাব না দিয়ে সিঁড়ি বেয়ে 3 তলার উদ্দেশ্যে উপরে উঠতে লাগলো। হেই হেই মিস, আপনাকে বলছি, আপনি আমার কথার জবাব দিচ্ছেন না কেন? দিহানও সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলল। মায়া তার কথার কোনো তোয়াক্কা না করে সোজা 4 তলায় এসে থামলো। দিহান দৌড়ে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মায়াকে থামালো। কি হলো মিস, আপনি আমার কথা শুনেও শুনছেন না যে? ফ্যাকাশে চেহারা বানিয়ে বলল দিহান। ও দিহান, আপনি? সরি, আসলে আমি খেয়াল করিনি, একটু তাড়াহুড়ো ছিলাম তাই। আর ইউ শিওর আপনি আমাকে সত্যিই দেখেননি? হ্যাঁ, সত্যি আমি আপনাকে দেখিনি। থতমত খেয়ে আমতা আমতা করে উত্তর দিল মায়া। ও আচ্ছা, তো আপনি এখানে জবের জন্য এসেছেন নাকি? একগাল হেসে জিজ্ঞেস করলো দিহান। না, আসলে একটা কাজে এসেছিলাম। আমার কাজিন এখানে জব করে, ওর সাথে একটা জরুরি আলাপের জন্য এসেছিলাম। আচ্ছা, আই অ্যাম গ্ল্যাড আপনি ঠিক আছেন। ধন্যবাদ, এবার আসি, দেরি হয়ে যাচ্ছে। মায়া অফিসের ভিতরে চলে গেল। ইলমাস লিফটের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে তাকিয়েছিল এতক্ষণ। দিহান লিফটের দিকে যাওয়ার সময় ইলমাসকে দেখে থামলো আর বলতে লাগলো, ভাই কোথায় ছিলেন? আপনাকে খোঁজার জন্য আপনার কেবিনে গিয়েছিলাম, কিন্তু পাইনি বলে চলে যাচ্ছিলাম। জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। তো এমন কি প্রয়োজন ছিল যে একদম এখানে চলে আসতে হয়েছে তোমার আমাকে খোঁজার জন্য? ভাই এভাবে বলছেন কেন? কিভাবে বললাম? আর একটু কঠিন কণ্ঠে বলা উচিত ছিল মনে হয়। আপনি ঠিক আছেন ভাই? আমার কি হবে, ভালোই আছে আমি। তাছাড়া আজকাল তুমি অনেক বিজি থাকো মেয়েদের সাথে। মানে? অদ্ভুত নজরে তাকালো দিহান। মানে ওই যে দেখলাম এখন ওই মেয়েটাকে, নিশ্চয়ই প্রেমিকা, জমিয়ে প্রেম চলছে তাহলে। ওয়েট, আপনি কার কথা বলছেন? এতক্ষণ যার সাথে কথা বলেছিলাম সে? ইলমাস নাক ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আরে ভাই, শি ইজ নট মাই প্রেমিকা, ইভেন আই ডোন্ট নো হার নেম। মানে মাঝখানেক আগে তোমার শপিং মলের সামনে ওকে তোমার কোলে রেখেছিলাম কেন তাহলে? হ্যাঁ আরে ভাই, রিক্সার সাথে ধাক্কা লেগেছিল, উইকনেসের কারণে প্রায় বেহুশ হয়ে যাচ্ছিলেন। এই কারণে কারের ভিতর থেকে ওনার অবস্থা দেখে বেশ সুবিধা মনে হচ্ছিল না। তাই তো আমি আমার গাড়ি থেকে নেমে ওনার দিকে এগিয়ে দেখলাম যে আসলেই ওনার অবস্থা শোচনীয়, ঢলে পড়ে যাচ্ছিলেন। আর তাই আমি ওনাকে কোলে করে আমার গাড়িতে বসিয়েছিলাম। উনি শুধু হালকা হালকা চোখ মেলে আমাকে খেয়াল করার চেষ্টা করছিলেন, আর আমি ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু আপনি কিভাবে জানেন? আপনি কি চিনেন? ইলমাস পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার চোখ ছলছল করছে। ভাই, ইলমাসকে হালকা ঝাঁকিয়ে বলল দিহান। মানে সত্যি তুমি তাকে চেনো না? না ভাই, ওদিনের পর থেকে আর দেখা হয়নি, আজ দেখলাম। প্রথমে ভেবেছিলাম আপনার এখানে কাজ করে, কিন্তু এরপর জানতে পারলাম। কি জানতে পারলে? দিহানকে থামিয়ে বেশ কৌতূহলের সাথে জিজ্ঞেস করলো ইলমাস। হ্যাঁ তাই বলেছিলাম ভাই, বলতে কই দিলেন? তারপর বলবি? তারপর জানতে পারলাম ওনার কাজিন নাকি এখানে কাজ করে, ওনার সাথে একটা জরুরি আলাপের জন্য এসেছেন। তার মানে মায়া এখানে কাজ করে না বলেছে? আমি মনে মনে ভাবতে থাকলাম। ভাই কি ভাবছেন? কিছু না, তুই বাড়ি যা, যা ওখানে কথা হবে। কিন্তু ভাই। ইলমাস দিহানের আর কোনো কথা না শুনে অফিসের ভিতরে চলে গেল। দিহান অবাক দৃষ্টিতে তাকে লিফটের ভেতরে ঢুকে পড়ল। ইলমাস নিজের ক্যাবিনের দিকে যাওয়ার সময় মায়ের ডেস্কের দিকে উকি মেরে দেখলো মায়া সেখানে নেই। অ্যানির কেবিনে উকি মারতেই দেখলো মায়া অ্যানির সাথে বসে আছে। ইলমাস হালকা গলা ছাড়তেই মায়া আর অ্যানি দুজনেই দরজার দিকে তাকালো। ইলমাসকে দেখতেই অ্যানি ইলমাসের দিকে ছুটে গেল। স্যার, এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম, এই যে মা। অ্যানিকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, মিস মায়া, আপনি 1 মাস অফিসে আসেননি, আপনার সাথে কিছু হিসাব নিকাশ আছে, আমার কেবিনে একটু আসুন। বলেই
বলা মাত্রই নিজের ক্যাবিনে চলে গেল। মায়া বসা থেকে উঠে আস্তে আস্তে ইলমাজের ক্যাবিনের দিকে এগুলো। দরজায় নক করে ভিতরে প্রবেশ করলো মায়া। ইলমাজ চেয়ারে বসতে বসতে বলল, নিশ্চয়ই বেতনের জন্য এসেছেন, কিন্তু বিগত 1 মাস কাজে না আসার কারণে আপনাকে 1 পয়সাও প্রদান করা হবে না। আমি বেতনের জন্য আসিনি, রেজিগনেশন লেটারের জন্য এসেছি। আমি রিজাইন করছি স্যার। আমাকে রেজিগনেশন লেটারটা প্রদান করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। মায়া এক নাগারে কথাগুলো বলে ফেলল। ইলমাজ ভ্রু উপরের দিকে উঠিয়ে এক চোখ ছোট করে মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, স্পিচ দেওয়া শেষ, এবার আমি বলবো। মায়া কোনো জবাব দিল না। তুমি গত 1 মাস যাবত অফিসে আসোনি, আর এখন হঠাৎ এসে বলছো রিজাইন করছো। গত 1 মাস কই ছিলে? অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। অসুস্থতার কথা শুনে ইলমাজের মুখ শুকিয়ে গেল। করুণ দৃষ্টিতে তাকালো ইলমাজ মায়ের চেহারার দিকে। মায়া ইলমাজের দিকে তাকালো। ইলমাজ গলা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, অসুস্থ থাকলে অফিস কর্তৃপক্ষকে জানাতে পারতে, কিন্তু জানাওনি। আর তাই ওদের দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনাকে রেজিগনেশন লেটার আপাতত দেওয়া যাচ্ছে না। গত 1 মাসের মিসিং কনসেপ্টগুলো আগামী 1 মাসের মধ্যে কমপ্লিট করে দিন, তারপরে যেতে পারবেন আপনি। মিস্টার ইলমাজ রহমান, আপনি আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন না। আপনি এখনো ফায়ার হননি, আমি এখনো আপনার বস। সো আওয়াজটা নিচে। আমি রিজাইন করছি। আমাকে রেজিগনেশন লেটার দিন আর নাই বা দিন। এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সো এখানে চাকরি ছাড়ার জন্য অনেক ফর্মালিটিস লাগে, হয়তো আপনি জানেন না। আর অফিস রুলস মান্য না করলে আপনার জেলও হতে পারে। আপনার জয়েনিং ফাইলসগুলো চাইলে একবার পড়ে নিতে পারেন। আমি আপনার এখানে কাজ করব না। আপনি আমার সাথে যা করেছেন ঠিক করছেন না। কান্নাজড়িত কণ্ঠে চেঁচিয়ে বলল মায়া। আমি এর থেকে অনেক জঘন্য কিছু করতে পারি মিস মায়া জাহারি। বাঁকা হেসে একটা ফাইল মায়ের দিকে ছুঁড়ে দিয়ে বলল ইলমাজ। মায়া টেবিল থেকে ফাইল হাতে নিয়ে প্রাকে ফুসতে ফুসতে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় ইলমাজ বলল, আমি এখনো আপনাকে যেতে বলিনি। বসা থেকে উঠে মায়ের দিকে এগিয়ে যেতে যেতে বলল ইলমাজ। মায়া এখনো দরজার দিকে মুখ করে থ হয়ে দাঁড়িয়ে আছে। মিস মায়া। মায়াকে পিছন থেকে ডাকলো ইলমাজ। মায়া ঢোক গিলতে গিলতে ইলমাজের দিকে ফিরল। ইলমাজ মায়ের দিকে এগোচ্ছে, মায়া আবারও পিছুচ্ছে। মায়াকে এভাবে ঠেলতে ঠেলতে একদম দরজার সাথে লাগিয়ে দাঁড় করালো মায়াকে। মায়া মুখের কাছে ইলমাজ তার মুখ নিয়ে গেল। ইলমাজের নাক মায়ের নাক ছোঁয়া ছোঁয়া। মায়ের চোখ আর জিহ্বা যেন এখনই বেরিয়ে যাবে। চোখ উল্টো করে এমনভাবে হা করে আছে আর ঠোক গিলছে। মায়া ইলমাজকে ধাক্কা দিবে এমন সময় ইলমাজ মায়ের হাত দেয়ালে চেপে ধরে বাম পাশের গালে একটা চুমু বসিয়ে দিল। মায়া এখনই হার্ট অ্যাটাক করবে যেন। মায়া এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে আর মুখ হা করে রেখেছে। ইলমাজ ক্যাবিনেটের উপর উঠে বসলো। মায়ের অবস্থা দেখে মিটিমিটি হাসছে ইলমাজ। মায়ের গালে এক হাত আর মুখ হা করে ইলমাজের কেবিন থেকে দৌড়ে বের হয়ে অ্যানির কেবিনের সামনে গিয়ে হাঁপাচ্ছে। ইলমাজ বাঁকা হেসে আবারও চেয়ারে গিয়ে বসলো আর মায়া ফাইল চেক করা শুরু করলো। অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরল মায়া। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে গা ঠেকিয়ে সকালের কথা ভাবতেই ঠোক গিলল। এক নাগারে দরজায় টোকা দেওয়ায় দরজার আওয়াজ শুনে ঘরের দরজা খুলল মায়া। দরজা খুলতেই যেন এখনই আগে চোখ ঝলসে যাবে মায়ার। তুই আবার এসছিস? কি সমস্যা রে তোর? সব সময় এমন করে কি লাভ হয়? হ্যাঁ, আর যেন বিরক্ত না করিস বলে দিলাম। শোন, আমার মেজাজ এমনিতেই খারাপ, যা বলছি, না হলে ভালো হবে না। হুমকি স্বরে বলে সাফিনের মুখের উপর দরজা লাগিয়ে আবার সোফায় গিয়ে বসলো মায়া। কিছুক্ষণ পর আবার ধরম ধরম দরজায় বাড়ি পড়ার আওয়াজ শুনে ভীষণ বিরক্তির সাথে দরজা খুলে চেঁচাতে শুরু করলো মায়া। কি সমস্যা রে তোর হারামজাদা? এমনি কি আমার দুঃখ কম ছিল যে তা আবার পরিপূর্ণ করতে তুই চলে এসেছিস? শোন, ভালো করে বলছি, চলে যা, আমাকে আর বিরক্তি করবি না। আবারও লেবিয়ে লেবিয়ে কথা বলছে আর দূরে মায়ের গায়ে পড়ে যাচ্ছে সে। মায়া সাফিনকে ধাক্কা দিয়ে আবারও চিল্লাতে শুরু করলো। শয়তানের চাচাতো ভাই, শেষবার বলছি, যদি আবার বিরক্ত করিস তাহলে তোকে আমি বটি দিয়ে কোপাবো। কালাকাউয়া একটা। বাহ, বেশ ভালো আইডিয়া দিয়েছিস তো দেখছি। দাঁড়া, এক্ষুনি তোকে আমি দা দিয়ে কুপিয়ে তোর মাংস দিয়ে হিউম্যান শর্মা বানাবো। একটু অপেক্ষা কর।
দরজা লাগিয়ে রাগে হন হন করতে করতে মা আবারও সোফায় গিয়ে বসলো। মায়ের কথা শুনে ভয় ঢুকিল সাফিন। প্রায় 10 মিনিট পর আবারও দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে এবার মা প্রচণ্ড রেগে নিজের রুম থেকে বিছানার চাদর এনে দরজার সামনে দাঁড়িয়ে রেগে ফুঁসে এক নিঃশ্বাস নিয়ে দরজা খুলেই চাদরটি সাফিনের মাথা থেকে গোটা শরীরে মুড়িয়ে পিঠের উপর কনুই দিয়ে পরপর আঘাত করতে শুরু করলো। তোকে বলেছিলাম না, আবার যদি বিরক্ত করিস তবে তোর অবস্থা অনেক সাংঘাতিক হবে। বল, করবি আর বিয়ে আমাকে? আমাকে বিয়ে করার শখ মেটাচ্ছি তোর আমি, দাঁড়া। অমানুষ কোথাকার। চাদরের ভিতর থেকে কুকিয়ে আওয়াজ করতে চেয়েও পারছে না সে। মায়া তাকে কুনুই দিয়ে মারতে মারতে এক প্রকার মাটিতে লুটিয়ে দিয়েছে। হোয়াট দ্য হেল? চাদরের ভিতর থেকে এমন কথা শুনতে পেয়ে চমকে উঠল মায়া। ফিতুনি বন্ধ করে বলতে লাগলো, সাফিনার গলা চেঞ্জ কিভাবে হলো? আজীব তো। মাটিতে লুটিয়ে থাকা মানুষটার দিকে আর চোখে তাকিয়ে হালকা ঢোক গিল মায়া। চাদরটা এমনভাবে পেঁচিয়েছে যে মানুষটার আকৃতি পর্যন্ত বুঝতে মুশকিল হচ্ছে তার। মায়া চাদরটা খুলতে শুরু করলো। চাদরটা খুলতেই হ্যাচকা টান দিয়ে মায়াকে তার উপর শুইয়ে দিয়ে চোখ রাঙালো সে। মায়ের চোখ এখন বেরিয়ে যাওয়ার উপক্রম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। স্যার, আপনি? ইলমাজকে দেখে বিজলি চমকানোর মতন টাচকে খেয়ে হার্ট অ্যাটাক করার অবস্থা মায়ার। ইলমাজের উপর থেকে উঠে দাঁড়ালো মায়া। ঠিক আছেন তো? জি, আল্লাহর হুকুম আর আপনার দয়া বেঁচে আছি। মায়া ইলমাজকে এক হাত দিয়ে টেনে তুলল। মায়া করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইলমাজের দিকে, যেন এখনই কান্না করে দিবে। স্যার, আপনি আমাকে বলেননি কেন যে এটা আপনি? হয়তো আল্লাহ ওই ব্যথার আয়ু কমাতে চাননি, যাকে ভেবে আপনি একাই আমাকে গণপিটুনি দিয়েছিলেন। সূক্ষ্ম দৃষ্টিতে ইলমাজ মায়ের দিকে তাকিয়ে বলল, স্যার, আই এম সরি, আমি জানতামও না ওটা আপনি ছিলেন। বাই দ্য ওয়ে, হু ইজ শফিন না, যে ভেবে আপনি এতক্ষণ আমার দর্শন করছিলেন। স্যার, ও আমার প্রতিবেশী, আমাকে প্রায় সময় বিয়ে করার জন্য বিরক্ত করে। আর সহ্য করতে না পেরে ওকে পেটানোর পদক্ষেপ নিয়েছি আজকে। তো পিটাচ্ছেন ভালো কথা, গোটা শরীরে চাদর মুড়িয়ে পিটানোটা কোন গ্রহের এলিয়েন স্টাইল? হ্যাঁ স্যার, ও মদ খেয়ে ওভারলোডেড ছিল, গন্ধে ওর পাশেও যাওয়া যাচ্ছিল না, যার কারণে এমনটা করতে হয়েছে। হ্যাঁ, আর আপনার কনুয়ের কুইন্নান্নিগুলা বিনা পয়সায় আমাকে হজম করতে হয়েছে। সরি স্যার। মায়ের কান্না দেখে ইলমাজ পকেট থেকে টিস্যু বের করে তার সামনে ধরেছে। মায়া টিস্যু না নিয়ে নিজের ওড়না দিয়ে নাকের পানি মুছল। ইলমাজ নাক ছিটকিয়ে আছে। মায়ের অবস্থা দেখে ইলমাজ ওভাবে তাকিয়ে থাকায় মায়ের হুঁশ ফিরল। নাক থেকে ওড়না সরিয়ে বলতে লাগলো, স্যার দেখুন, আমি সত্যিই দুঃখিত। আপনি হঠাৎ এখানে এমনভাবে আসবেন জানতাম না। আর তাছাড়া আমার মতো ক্যারেক্টারলেস অ্যান্ড ডাউন মার্কেট, আপনার মতো বিজনেস টাইকন অ্যান্ড বেডের টপ 6 জন বিজনেসম্যানদের মাঝে আপনি একজন। এভাবে আমার মতো চিপ ক্লাস মেয়ের ঘরের দুয়ারে আসবেন এই চিন্তাধারা কখনো মাথায় পর্যন্ত আসেনি। তো কিভাবে এলেন এখানে? ইলমাজ নিরাশ চোখে তাকাচ্ছে মায়ের দিকে আর অবাক হচ্ছে। স্যার, কোনো জরুরি প্রয়োজন? চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে ইলমাজ বলতে লাগলো, লিসন মায়া, তুমি কি ভাবছো বা কি বলছো দ্যাট ডাজ নট মেক এনি ডিফারেন্স টু মি। বা তুমি এটা ভাবছো যে আমি এখানে তোমার পিছু নিতে এসেছি, তবে তো একদমই বকওয়াস একটা চিন্তাধারা। তোমার ফোন ফেলে এসেছিলে, তারা দিতে এসেছিলাম, আদারওয়াইজ আই এম নট ইন্টারেস্টেড। আর হ্যাঁ, আমার সেদিনের অকথ্য বিহেভিয়ারের জন্য আমি দুঃখিত, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু আজ সকালে যা হয়েছে তার জন্য আমি মোটেও দুঃখ প্রকাশ করছি না। গুড লাক। এক চোখ টিপ মেরে বাঁকা এসে গাড়ির দিকে এগিয়ে গেল ইলমাজ। ইলমাজকে যেতে দেখে মায়া তার দিকে দৌড়ে গিয়ে বলতে লাগলো, দেখুন জনাব ইলমাজ সাহেব, আপনি যাই বলেন না কেন, আমি আপনার কোম্পানিতে জব করছি না। ট্রাই করে দেখতে পারো, ভদ্রতা বাজিয়ে রাখছি, আমাকে অভদ্র হতে বাধ্য করবে না, ঠিক আছে? 1 মাস না হওয়ার আগে পর্যন্ত কিছুই করতে পারবে না। এক ভ্রু উপরে তুলে বাঁকা হেসে বলল ইলমাজ। ঢোক গিলল মায়া। কি জবাব দিবে কিছুই বুঝতে পারছে না সে। আসলে এই লোকটার সাথে লাগতে গেলে নিজের বিপদ নিজেই পড়তে হবে।
কারণ এই লোক যাতা করতে পারবে। আপনি ভাবনার হাট থেকে বের হয়ে এলে আমি যেতে পারি কি? মায়া নাক ফুলিয়ে অন্যদিকে তাকালো। রাগে তার গা ছমছম করছে। ইলমাজ গাড়ি স্টার্ট দিতেই আবার ভিতর থেকে বলতে লাগলো। আসল কাজটাই তো করা হলো না। মায়া জিজ্ঞাসু দৃষ্টিতে ইলমাজের দিকে তাকালো। তোমার ফোন? জি, কই আমার ফোন দিন। মায়া ইলমাজের দিকে হাত বাড়িয়ে দিল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াং স্টেবল আর হেল্পফুল মানুষদের ভিক্ষে না দিতে। মায়া হা করে তাকিয়ে আছে ইলমাজের দিকে। কি আমাকে দেখতে ভিক্ষুক লাগে? যেভাবে হাত পেতে আছো তেমনটাই লাগছে। হাত নামিয়ে মায়া আবারও বলতে লাগলো। আমার ফোন দিন প্লিজ। ও শিট, ফোন তো আমার বাড়িতে ফেলে এসেছি, আবার যেতে হবে। মায়া যেন এক্ষুনি কান্না করে দিবে। তো এনে দিন, ভুলটা আপনার, আপনি আনেননি। ভুলটা কার বললে? হ্যাঁ, আপনার। ফোনটা অফিসে গিয়ে ফেলে এসেছিল আমি। মায়া থতমত খেয়ে চুপ হয়ে আবার বলতে লাগলো। আচ্ছা স্যার, এনে দিন না। আমি কি আপনার চাকর? না মানে তা বলছিলাম না স্যার, ফোনটা তো জরুরি। একটা বিকল্প পদ্ধতি আছে, চাইলে বলতে পারি। কি স্যার? খুশি হয়ে জিজ্ঞেস করলো মায়া। তুমি চাইলে আমার সাথে এসে ফোনটা নিয়ে যেতে পারো। কিন্তু আমি যাব না স্যার। না গেলে ফোনটা আবার পাবে না। মায়া আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। ইলমাজ গাড়ি স্টার্ট দিল। ইলমাজের বাড়ি পৌঁছে মায়া ওই দিনের কথা ভাবতে লাগলো, কিভাবে ইলমাজ তাকে অপমান করেছিল। ভিতরের দিকে প্রবেশ করতে সাক্ষী দিচ্ছে না মায়ার, যদি আবারও হিউমিলিয়েট করতে হয়। স্যার। ইলমাজকে উদ্দেশ্য করে বলল মায়া। বলো। আমি এখানে আছি, আপনি কারো দিয়ে ফোনটা পাঠিয়ে দিন প্লিজ। চুপচাপ ভেতর আসো, বেশি বাড়াবাড়ি করো তুমি কিন্তু। গাড়ি থেকে বেরিয়ে ইলমাজ হাঁটতে লাগলো। মায়াও তার পিছু পিছু যেতে লাগলো। ভিতরে ঢুকতেই চমকে উঠল মায়া। লাগতো তাকিয়ে আছে। মায়ার পায়ের নিচে একটা বিশাল সাদা কার্পেট, বিশাল ভাবে লাল রঙের সরি মায়া লেখা। মায়া হাঁ করে তাকিয়ে আছে। বারবার অবাক তো এমন হয়েছে যেন সে এখন লাইফ সাপোর্টে আছে। ইলমাজ মায়াকে হলরুমের সোফায় বসতে বলে। তার রুমে চলে গেল। মায়া কার্পেটের দিকে বারবার দেখছে আর মনে মনে ভাবছে, আসলে বেশ হৃদয় নিবারক। শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে। ইলমাজ এসে গলা ঝাড়তেই মায়া উঠে দাঁড়ালো। ইলমাজ মায়ের দিকে তার ফোন আর একটা বক্স এগিয়ে দিল। মায়া ফোনের সাথে বক্সটা দেখে অবাক হয়ে ইলমাজের দিকে তাকালো। কি দেখছো? টেক দেম। মায়া ফোন নিল কিন্তু বক্স নেয়নি। ইলমাজ নাক ফুরিয়ে ভ্রু কুচকাতেই মায়া তাড়াতাড়ি বাক্সটি হাতে নিয়ে সেই ভোঁদৌড়। মায়া ইলমাজের বাড়ির বাহিরে এসে দাঁড়ালো। হাঁপিয়ে উঠেছে সে। হাঁপাতে হাঁপাতে হাতে থাকা বক্সটির দিকে চোখ গেল মায়ার। এর ভিতরে কি হতে পারে ভাবছে সে। কারো গলা ঝাড়ার শব্দ পেয়ে ভাবনা জগৎ থেকে বেরিয়ে তাকালো। কি ভাবছো মিস মায়া? ভেবেছি চলে গেছো, নাকি এখান থেকে যাওয়ার ইচ্ছেটাও চলে গেছে? না মানে বক্সে কি একটা ভাবার চেষ্টা করছিলাম। এটা বাসে গিয়ে খোলো, চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। মাথা ঝাঁকালো মায়া। ইলমাজের গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করলো। মায়া বাইরের স্তব্ধ পরিবেশটিকে উপভোগ করছে আর বারবার মুখ থেকে চুল সরাচ্ছে। ইলমাজ মায়ার মোহনজালে ডুব দিচ্ছে। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গাড়ির স্পিকারে গান প্লে করলো। গান বাজছে আর গানের সাথে সাথে ইলমাজও মায়ের চেহারা মাখা মুখটা অনুভব করছে। देखा हजारों दफा आपको फिर बेकरार कैसी है संभालता नहीं है दिल कुछ पे मैं बता ऐसी है। ইলমাজ গানের তালের সাথে গুনগুন করছে আর মায়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মায়া প্রকৃতির রূপে মগ্ন হয়ে বাতাসের চুল বিলিয়ে দিচ্ছে আর ইলমাজ যেন এর মাঝে হারিয়ে যাচ্ছে। মায়ের বাড়ির সামনে গাড়ি থামালো ইলমাজ। নিজেকে সামলিয়ে গাড়ি থেকে নেমে ঘরের দিকে হাঁটা ধরল মায়া। ইলমাজ অবাক চোখে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অবাক হচ্ছে এজন্যই কারণ এভাবে না বিদায় দিয়ে না কিছু বলে চলে যাওয়াটা অদ্ভুত লেগেছে ইলমাজের।
আর অন্যদিকে মায়ের বুক ধুকবুক ধুকবুক করছে, কারণ সে ইলমাজের সাথে কথা বলে সাহসী জোগাড় করতে পারেনি। মায়ের ঘরের ভিতরে প্রবেশ করার পর ইলমাজও গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। গাড়ির আওয়াজ শুনে মায়া আবারও থতমতিয়ে ঘরের বাইরে এসে ঠিক রাস্তার ধারে এসে এপার ওপার উকি দিতে শুরু করলো। মায়ের বাড়ির রাস্তা থেকে সামান্য দূরে একটা মোড়ে ইলমাজের গাড়ি দাঁড় করানো। এই মোড়ের একপাশে থেকে আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ ইলমাজ মায়াকে দেখছিল। মায়া মন খারাপ করে আবারও ঘরের ভিতর চলে গেল। মায়া যাওয়ার পর ইলমাজ মুচকি হেসে গাড়িতে বসে মনে সুখে গাড়ি ড্রাইভিংয়ের পাশাপাশি আবারও গান প্লে করে গুনগুন করতে লাগলো। বেশ মনে সুখে গুনগুন করতে করতে নিজের বাড়ি পৌঁছালো ইলমাজ। চেঞ্জ করে বাক্সটা হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ছাড়লো মায়া। বক্স খুলতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। অবাক হয়ে গেল সে। একটা ক্রিস্টাল পাথরের শোপিসের গায়ে ছোট্ট কুন্দন দিয়ে ইংরেজিতে লেখা সিনি সেভিরম মায়া। শোপিসটি বেশ দামি হচ্ছে মায়ার কাছে, আর পাথরগুলোও বেশ আকর্ষণীয়, বেশ অদ্ভুত রকমের সুন্দর। ওয়াও, এটা তো সাংঘাতিক সুন্দর। এই লোক কি পাগল নাকি? আর এর গায়ে এটা কি লেখা? এর মানে কি? উফ, এই লোক পুরাই হাদারাম। লিখেছে তাও না জানি কোন গ্রহের ভাষা। বাংলায় লিখতে না পারলে ইংলিশে লিখতে পারতো অন্তত। উফ, এখন এটার মানে আমি কিভাবে বুঝবো? যাই হোক, কাল ওই হনুমানি থেকে জিজ্ঞেস করব। সে দিয়েছে তো সেই জানবে, কিন্তু জিনিসটা মারাত্মক। এতক্ষণ নিজেই নিজে বকবক করছিল মায়া। সকালে অফিসে পৌঁছে এনির কেবিনে ইলমাজের অপেক্ষা করতে শুরু করলো মায়া। প্রায় 1 ঘন্টা পর তার অপেক্ষার অবসান ঘটল। ইলমাজ বড়ই ভাবের সাথে তার কেবিনের দিকে এগোচ্ছে। মায়া দৌড়ে তার পিছু পিছু ইলমাজের রুমে প্রবেশ করলো। মায়াকে ওভাবে ভিতরে ঢুকতে দেখে হালকা চমকে দাঁড়ালো ইলমাজ। হোয়াটসঅ্যাপ মিস মায়া জাহারি, এভাবে দৌড়াচ্ছিলে কেন? মায়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, স্যার, কাল বক্সে ওটা কি ছিল? কেন, কি ছিল? তাকে এখনো দেখোনি? ভ্রু একটা উপরে তুলে জিজ্ঞেস করলো ইলমাজ। না না, মানে দেখেছি, কিন্তু ওই লেখাটার মানে কি ছিল? কোন লেখাটা? ওই যে ক্রিস্টাল স্টোনটার ওপর যা ছিল, ওই লেখাটার অর্থ কি সেটা জানতে চাচ্ছি। কি লেখা ছিল ওখানে? অধীর আগ্রহে তাকিয়ে জিজ্ঞেস করলো ইলমাজ। ইলমাজের চাহনি দেখে হালকা গলা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো মায়া। তারপর হাতের তালুতে দেখে ইলমাজকে বলল, সেমি সিভরুম। এটার অর্থ কি? এটা কোন গ্রহের ভাষা? আবার বলো শব্দটা। নেশা ভরা চোখে ইলমাজ মায়ের দিকে তাকাচ্ছে। সেমি সিভরুম। ঢোক গিলে আমতা আমতা করে বলল মায়া। মায়ের জবাবে ইলমাজ মায়ের দিকে এক নাগারে পলক্ষীনভাবে এক পা করে এগিয়ে যাচ্ছে, আর মায়াও ঢোক গিলতে গিলতে এক পা করে পিছুচ্ছে। মায়ের দরজার সাথে লেগে দাঁড়ালো, আর ইলমাজ মায়ের সাথে প্রায় ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়ের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, 5 দিন সময় দিয়েছি, এর মাঝে এই কথার অর্থ খুঁজে বের করবে। যেদিন বের হতে পারবে সেদিন বিস্তারিত জানতে পারবে। আর যদি আমার দেওয়ার সময়ের মাঝে এর অর্থ খুঁজে বের করতে না পারো, তবে এই বিষয়টাকে অতটুকুতেই ড্রপ করবে, ওকে? মায়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইলমাজের দিকে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। পরের দিন মায়া অফিসে অ্যানির কেবিনে বসে চিন্তায় মগ্ন, কারণ ইলমাজ ঘাটতারা কিসিমের একজন লোক। তার দেওয়া সময়ের মধ্যে শব্দটার অর্থ বের করতে না পারলে না জানি আবার কিভাবে মায়াকে বেইজ্জত করবে। এনির কেবিনের টেলিফোনে রিং হচ্ছে। কথা শেষে এনি মায়াকে বলতে লাগলো, হে ইউ, ইলমাস স্যার তোমাকে ওনার কেবিনে ডেকেছেন। মায়া অন্যধানে মগ্ন থাকায় খেয়াল করেনি। এখনো মাটিতে পায়ের বুড়ো আঙুল দিয়ে ঘেঁষে ঘেঁষে কিছু একটা ভাবনায় আঁকছে। হেই মায়ানি, ডাকলে শোনো না? মন কোথায় থাকে? হ্যাঁ, মায়া চমকে এনির দিকে তাকালো। জি এনি ম্যাম। স্যার ডাকছে। ও, এক্ষুনি যেতে হবে? জি এক্ষুনি। মুখ বেঁকে জবাব দিল এনি। মায়ের ঢোক গিলতে গিলতে ইলমাজের কেবিনের দিকে এগুলো। দরজায় নক করে ভিতরে গিয়ে দেখলো ইলমাজ ফাইল চেক করছে। মাকে দেখা মাত্রই বলতে শুরু করলো, আচ্ছা, তোমার ফোনটা কোথায়? ফাইলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ইলমাজ। ও স্যার, আমার ফোন বাসায়। আমতা আমতা করে বলল মায়া। বাসায় কাজ আছে?
কেন স্যার? স্যার, ফোনটা বাসায় রেখে আসলে ইউজ করার আর কি দরকার, হ্যাঁ? মায়া চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কল করেছিলাম কাল রাতে, কিন্তু ফোন একটা ছেলে পিক করেছিল। মাইক আর হইচইয়ের অনেক আওয়াজ ছিল, তাই ভালোভাবে কিছুই বুঝতে পারিনি। নাক ফুলিয়ে আর নিজের ঠোঁট কামড়ে ধরে বলল ইলমাজ। মায়া আমতা আমতা করে বলতে শুরু করলো, স্যার ভাই বন্ধুর বিয়েতে ফোন নিয়ে গেছে আর ভাইটা আমাকে দিয়ে গেছে। তো সিমটা কি চেঞ্জ করে দিতে পারোনি? এতটুকু আজকাল কি তোমার নেই? আর তোমার ভাই তোমার ফোন কেন নিয়ে যাবে? স্যার ওর ফোনটা আদিম যুগের, তাই আমারটা নিয়ে গেছে। তাড়াহুড়োয় সিম চেঞ্জ করতে ভুলে গেছে। ইলমাজ বাকরুদ্ধ, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সে। স্যার ব্যাপারটা জরুরি ছিল নাকি? কোন ব্যাপার? যে ব্যাপারে আমার নাম্বারে কল করেছিলেন। ও, সিলেটে মিটিং এর ফাইলগুলো তোমার কাছে আছে তাই না? জি স্যার। ওগুলো নিয়ে আসার জন্য কল করেছিলাম। সরি স্যার। যাই হোক, আজ রাতে এগুলো ফিল করে সিলেটের ফাইলগুলো কাল সাথে করে নিয়ে আসবে, ঠিক আছে? মায়ের দিকে দুটো ফাইল ছুঁড়ে দিয়ে বলল ইলমাজ। আচ্ছা স্যার। মায়া ফাইলগুলো হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় ইলমাজ আবার পিছু ডাকলো মায়াকে। ইলমাজ চেয়ার থেকে উঠে মায়ের দিকে এগিয়ে আসতেই মায়া ভয়ে ঢোক গিলল। ইলমাজ মায়ের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, গতকালের কমিটমেন্টটা মনে আছে তো? জি 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 স্যার। ইলমাজ আস্তে আস্তে মায়ের কানের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, গুড লাক ফর ইয়োর ডে। ইলমাজের নিঃশ্বাস মায়ের কানের সাথে বাড়ি খাওয়াতে মায়ের পশম দাঁড়িয়ে গেছে, দরদর করে কাঁপছে সে। ইলমাজ এখনো মায়ের কানের কাছাকাছি ঠোঁট এনে রেখেছে। ইলমাজ মায়া বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ইলমাজ মায়ের চোখের দিকে আর চোখে তাকাচ্ছে। বেশ মজা লাগছে ইলমাজকে মায়ের এমন ভয়াত্মক চেহারা দেখে। মায়া আস্তে আস্তে ইলমাজের পাশ থেকে সরে দরজা খুলে দাঁড়াতে লাগলো। আজ 2 দিন হয়ে গেল মায়া নিজের রুমের জানালার পাশে বসিয়ে চা খাচ্ছে আর চিন্তা করছে যে কিভাবে বের হওয়া যায়। ওই শব্দের অর্থ অলরেডি 2 দিন ক্রস করেছে আর অনেকের কাছে জিজ্ঞেস করেছে, কিন্তু এই শব্দ শুনে সবাই হাসছে। রাগে আর দুঃখে গদগদ করছে মায়া। ফোনও নেই তার কাছে, যেটা আছে সেটা তো 1900 খাট্ট আমলের। হঠাৎ কেউ একজন মায়ের কানে সজোরে চিৎকার দিয়ে বলে উঠল। মায়াও চিৎকার দিয়ে দেখছে তার ভাই এসেছে। মায়া ভাইকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। মায়াকে মহা খুশিতে দেখে তার ভাই বলতে লাগলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। বোন, তুই আমাকে দেখে এত খুশি হবি আমি জানতাম না। মায়ের দিকে তার ফোন এগিয়ে দিতে দিতে বলল মায়া, তোমাকে দেখে খুশি হয়েছি এই জন্যই, কারণ তুমি আসতে আমার ফোনও ফেরত এসছে। খুশি আমার ফোন ফেরত পাওয়াতে হয়েছি, তোমাকে দেখে নয়। এবার যাও গিয়ে 1 গ্লাস জলে ডুবে মরো, আমার কোনো আপত্তি নেই। তোর ফোনে এমবি দিয়ে ভুল করেছি। তোর মতো বোন থাকলে একজন শত্রুর দরকার নাই। এমবি এই জন্য দিয়েছিস কারণ আমার আগেরগুলো তুই খেয়েছিস। মায়ের ভাই মুখ ভেঙিয়ে মায়ের রুম থেকে কেটে পড়ল। মায়া দরজা বন্ধ করে জলদি ডাটা অন করে গুগলে সার্চ দিল সেনি সেভিওরামের মানে কি, আর এর মানে দেখিয়ে মায় বেশ কিছুক্ষণ জমায় ছিল। জাস্ট হা করে তাকিয়ে আছে সে ফোনের দিকে। এর মানে কি? স্যার আমাকে আই লাভ ইউ মায়া বলেছে, কিন্তু আমাকেই বা কেন? মায়ের মাথা ঘুরছে, মায়ের দুনিয়াদারি সবই যেন ঘুরছে। এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে সে। নিজের রুমের দরজা খুলে মায়ের দিকে যেতে যেতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল মায়া। প্রায় 10 মিনিট পর চোখ খুলে দেখছে মা চিন্তিত অবস্থায় পাশে বসে আছে। মায়াকে চোখ মেলে তাকাতে দেখে মা বলতে লাগলো, কি রে, কি হয়েছে তোর? ঠিক আছিস? মায়া উঠে খাটের কোণে হেলান দিয়ে বসে বলতে লাগলো, আমি ঠিক আছি মা, রোদে বেশিক্ষণ হাঁটার কারণে হয়তো উইক হয়ে গেছিলাম, এখন ঠিক আছি। রাতের বেলায় রোদ কোথায় পেলি তুই? না মানে ওই যে সকালে অফিস যাওয়ার সময় রিক্সা পাচ্ছিলাম না, তাই বেশ কিছুক্ষণ হাঁটতে হয়েছিল রোদের মাঝে, এই জন্যই এমন হয়েছে মেবি। বলেই জিহ্বায় কামড় বসালো মায়া। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। হুম।
মায়া রুম থেকে বেরিয়ে যেতেই মায়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে। ভাবতে শুরু করলো ইলমাজ কিভাবে সবসময় তার কাছে আসার চেষ্টা করেছে। তাই তো আপনি আড়াল থেকে আমাকে দেখতেন, আমার এত কেয়ার করতেন। আপনার গায়ে গরম চা মেরে দেওয়ার পরেও আপনি আমায় চাকরিতে রেখেছেন। এত মিসবিহেভ করেছি, এর পরেও কখনো কিছু বলেননি। আর এদিকে চুমুটা। মায়া নিজেকে নিজেই বলছে আর ব্লাশ করছে। মায়া আবারও ফোন হাতে নিয়ে উত্তর খুঁজতে গুগলে ঢুকে পড়েছে। একটি কাগজে নোট করে নিয়েছে তার উত্তর। পরের দিন সকালে অফিসে পৌঁছে মায়া এনির কেবিনে গিয়ে বসলো। ভাবছে এত তাড়াতাড়ি এর অর্থটা যে সে জেনে গেছে তা ইলমাজের সামনে প্রকাশ করবে না। আর দুদিন বাকি। এতদিন তো মায়া জানতো না যে ইলমাজ তাকে ভালোবাসে, কিন্তু এখন জানার পর বাকি দুদিনগুলো কাজে লাগিয়ে তারপর বলবে। ইলমাজকে আসতে দেখে মায়ের হার্টবিট অটোমেটিক্যালি বেড়ে যেতে লাগলো। এক গ্লাস পানি খেয়ে নিল মায়া। ইলমাজ এনের কেবিনে উকি দিয়ে নিজের কেবিনে চলে গেল। ইলমাজ তার কেবিনে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মায়াও সেখানে গিয়ে হাজির হলো। ইলমাজ চেয়ারে মাত্রই বসলো। মায়াকে দেখে ভ্রু কুচকে বলল, মিস মায়া আজহারি আজকে না ডাকার আগেই আমার কেবিনে এসে হাজির হয়েছেন, কাহিনীটা কি? না না, মানে স্যার কিছু লাগবে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম। ও রিয়েলি? ওকে, দেন এদিকে এসে মাথাটা একটু মেসেজ করে দাও, এমনিতে অনেক পেইন করছে আজকে। মায়ের দিকে আর চোখে তাকিয়ে বলল ইলমাজ। ইলমাজ এমন ডিমান্ডে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মায়া ইলমাজের দিকে। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইলমাজ বলল, না দেওয়ার আগে হাঁপিয়ে উঠেছ, তোমার কাছে এর বেশি কিছু আশা করাও যায় না। রাগে মাথা ফেটে যাচ্ছে মায়া। এসব ইগোস্টিক কথাবার্তার জন্য মাঝে মাঝে ইচ্ছে করে আপনার গায়ে গরুর গোবর মেরে দিতে। মায়া এখনো থ হয়ে দাঁড়িয়ে ইলমাজের দিকে তাকিয়ে আছে। তা দেখে ইলমাজ বলতে লাগলো, জানি আমি অনেক হ্যান্ডসাম, এইভাবে না তাকালেও চলবে। চেয়ারে আয়ুষের সাথে হেলান দিয়ে চোখ বুজে বসলো ইলমাজ। মায়া চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় ইলমাজ আবারও বলে উঠল, মাথায় মেসেজ করে দিতে বলেছি, ঠিকভাবে শোনি বোধ হয়। কি তখন এর মতো কানের কাছে মুখ নিয়ে বলতে হবে নাকি, না এমনি আসবে? না না না, না তো, আমি যাচ্ছিলাম কই, বাইরে চেক করছিলাম কেউ আছে কিনা। চাপা হেসে আমতা আমতা করে জবাব দিল মায়া। মাথায় মেসেজ করতে বলেছি, রোম্যান্স না যে বাইরে কে আছে তা চেক করতেই হবে। মায়া আলগা আলগা পায়ে ইলমাজের চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালো। ইলমাজের কপালে হাত দেওয়ার আগেই যেন গা ছমছম করে ভয়ে হাতও কাঁপছে তার। কাঁপাকাঁপি থামলে এবার শুরু করতে পারো। চোখ বন্ধতেই বলল ইলমাজ। মায়া চমকে ইলমাজের কপালে মেসেজ করা শুরু করলো। ইলমাজও বেশ শান্তির নিঃশ্বাস নিচ্ছে, যেন তার চেহারায় প্রকাশ পাচ্ছে। ইলমাজ চেয়ারের গা আরো ইজিলি এড়িয়ে দিয়ে নড়ে বসলো। মায়ের হাতও কাঁপলো। ইলমাজের ছোঁয়ার প্রতিটা অনুভূতিকে অনুভব করছে সে। শক্তি নেই? রাতে খেয়েছিল তো নাকি? মাথাটা মেসেজ করার জন্য সামান্য শক্তি ব্যয় করতেও ভয় করছে তোমার? গুণরাতে তো বেশ ভালোই পিটুনি দাও, তখন শক্তি করতে গেছে নাকি শুধু আমার বেলায় এমন করো? মায়া রাগে ফুঁসছে। ইলমাজের কথা শুনে আরো জোরে জোরে মায়া টিপতে শুরু করলো। ইলমাজের রাগ সব ইলমাজের মাথার উপর উড়াচ্ছে আর মনে মনে বলছে, এত কষ্ট করে মাথা টিপে দিচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টো অপবাদ দিচ্ছে। অকৃতজ্ঞ লোক কোথাকার। ইচ্ছে তো করছে শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনার মাথার বদলে আপনার গলা টিপে দিতে। আমাকে গালি দেওয়া শেষ হলে মেসেজিং এর গতিটা একটু কমাতে পারো। মায়া এবার স্বাভাবিকভাবে কপালে মেসেজ করতে শুরু করলো। মায়া অন্যমনস্ক হয়ে নিজের কাজে ব্যস্ত, আর সেই অন্যমনস্কতার সুযোগ নিল ইলমাজ। চোখ খুলে বারবার আর চোখে মায়ের দিকে নাগাদ তাকাচ্ছে সে। হঠাৎ ইলমাজের দিকে খেয়াল করতেই মায়া চমকে গেছে। আল্লাহ, এই লোকটা এভাবে তাকিয়ে আছে কেন? মনে মনে বলে হালকা গলা ঝাড়ল সে। মায়া ইলমাজের দিকে তাকানোর পরও ইলমাজ চোখ সরাচ্ছে না। মায়া আবারও গলা ছেড়ে বলল, স্যার একটু ওয়াশরুমে যাব। সিরিয়াসলি? আর ইউ শিওর? জি 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 স্যার। ওকে, ইউ মে গো নাও। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, যেতে না দিলে আবার পরিবেশ নোংরা হয়ে যাবে। ইলমাজ এক চোখ টিপ মেরে বলল, কি? যাব না। রাগে ফুঁসতে ফুঁসতে আবারও ইলমাজের মাথায় মেসেজ করতে শুরু করলো। ইলমাজ মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে আর মনে মনে বলছে,
টেকনিক জানতে হয় ম্যান, আদারওয়াইজ আমি কি বস? কাজ সেরে আমি অফিসের বাইরে এসে দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে রাস্তায় এসে রিক্সার জন্য অপেক্ষা করছি। ইলমাজের গাড়ির সামনে এসে থামতেই চমকে উঠলাম আমি। চাইলে উঠতে পারো। ইলমাজ গ্লাস নামিয়ে গাড়ির ভিতর থেকে বলল। কিন্তু স্যার। মায়াকে থামিয়ে আবারও বলতে শুরু করলো। গাড়িতে উঠতে বলেছি। মায়া গাড়িতে উঠে বসলো। ইলমাজ ড্রাইভ করছে আর বারবার মায়ের দিকে তাকাচ্ছে। ইলমাজের এমন চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়েছে মায়া। ইলমাজের দিকে এবার তাকিয়ে নড়ে চড়ে বসলো সে। মায়া ইলমাজের দিকে আবার তাকিয়ে দেখছে, আর ইলমাজ এখনো মায়ের দিকে তাকিয়ে আছে। গাড়ি থামান। হোয়াট? মায়ের এমন আচমকা কথায় অবাক হয়ে বলল ইলমাজ। বললাম গাড়ি থামাতে। পাগল হয়ে গেছো? না, সুস্থ আছি আমি। আপনি গাড়ি থামান। মাদ্রাসায় গাড়ি কিভাবে থামাবো? আজ চুপ তো, সমস্যা কি তোমার? আমার সমস্যা হচ্ছে আপনি আমার দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকছেন, যেটা আমার একদম হজম হচ্ছে না। ওহ রিয়েলি? আমার চয়েস অতটাও খারাপ না, সেটা তোমাকে আগেও বহুবার বলেছি। তাহলে আমার দিকে সবসময় এভাবে তাকিয়ে থাকেন কেন? আসলেই জানতে চাও কেন তাকিয়ে থাকি? জি। শিওর? কথাটা হজম করতে পারবে তো? হ্যাঁ, পারবো। বলেই মায়া ঢোক গেল। ওকে তাহলে শোনো, গ্রামের একটা 60 বছরের কাকিমা ছিল, যে দেখতে একদম তোমার মতো ছিল। আমাকে অনেক আদর করতো, তাই যতবারই তোমার দিকে তাকাই আমার ওনার কথা মনে পড়ে যায়। ইচ্ছে তো করছে এক ঘুষিতে আপনাকে আপনার ওই কাকিমার কাছে পাঠিয়ে দিতে। রাগে ফুঁসছে আর মনে মনে বলছে মায়া, ইলমাজের দেওয়ার সময়ের আজ শেষ দিন। মায়া চিন্তিত কিভাবে ইলমাজকে এই ব্যাপারে জানাবে। জানালার পাশে বসে চিন্তা করছে ইলমাজ। ঘাটতারা যদি আবার উল্টো কিছু করে বসে তখন। পরের দিন অফিসে পৌঁছে ইলমাজকে গুড মর্নিং জানাতে তার কেবিনে গেছে মায়া। ভিতরে প্রবেশ করতে ইলমাজ ধমকের স্বরে বলতে শুরু করলো। সামান্য একটা এমপ্লয়ি হয়ে বসের কেবিনে প্রবেশ করছো, তার নক না করে, এইটুকু ম্যানারও শেখনি নাকি? মায়া অবাক হয়ে ছলছল চোখে তাকিয়ে আছে ইলমাজের দিকে। এইভাবে তাকিয়ে কি দেখছো? যাও বাবা, নক করে ভেতরে প্রবেশ করো। ওকে স্যার। তৎক্ষণাৎ মায়া সেখান থেকে বেরিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে চোখে থাকা টলটল জল মুছে নিজেকে স্বাভাবিক করে দরজায় আবারও নক করলো। ইলমাজ ভিতর থেকে আসার অনুমতি দিলে ভিতরে প্রবেশ করলো মায়া। এবার বলো কি কাজে এসেছিলে? আসলে স্যার, মায়ের শরীর খারাপ, তাই তৎক্ষণাৎ বাসায় যেতে হবে। আপনার অনুমতি নিতে এসেছিলাম। যাও। মায়ের দিকে না তাকিয়ে বলল ইলমাজ। মায়া চুপচাপ সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অফিস থেকে ফেরার পর মায়া একবারও কানে করেনি, শুধু ভাবছে মানুষ কতটা রহস্যময় হতে পারে। তাচ্ছিল্যের হাসি হাসল মায়া। ছাদে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে ইলমাজ। দিহান এসে ইলমাজের পাশে বসলো। ভাই ঠিক আছেন? ইলমাজ আকাশের দিকে এখনো তাকিয়ে আছে। তার মাঝে অন্যমনস্কি ভাব প্রকাশ পাচ্ছে। তার নির্দ্বিধায় বুঝছে দিহান। দিহান ইলমাজের কাঁধে হাত রাখল আর বলতে লাগলো, ভাই। দিহানের ডাকে ফিরে তাকালো ইলমাজ। ভাই আমি জানি আপনি কিছু একটা নিয়ে খুব ডিপ্রেশনে। আপনাকে আমি আজ পর্যন্ত আপনাকে কখনো এত চিন্তিত দেখিনি। কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই রাতের আকাশে তারা গোনার চেষ্টা করছিলাম, ভাল লাগছিল না তাই। মন খারাপের মাঝেও আপনি ফাজলামি করা ছাড়বেন না। আপনি যেটা বলতে ইচ্ছুক না তার জন্য আপনাকে কখনো জোর করব না, শুধু এটাই বলবো, আল্লাহ আপনার সহায় করুক। চাপা হাসলো ইলমাজ। দিহান চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস ছাড়ল সে। ইলমাজ মায়ের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। আজকে 1 মাস প্রায়, শুধু তাই না, মায়ের দিকে এক পলক তাকায় না পর্যন্ত। আর মায়ের অবস্থা তো কুকড়ে যাচ্ছে। ইলমাজের এমন মর্মান্তিক ব্যবহার মায়াকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মারছে। না সহ্য করতে পারছে, না কাউকে বলতে পারছে। অ্যানির ল্যান্ডলাইনে কল এসেছে মায়াকে ইলমাজের ক্যাবিনে পাঠানোর জন্য। স্যার তোমাকে ওনার কেবিনে যেতে বলেছে। তা শুনে মায়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে। কোনো প্রশ্ন না করে মায়ের তৎক্ষণাৎ ইলমাজের কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিল। ভিতরে প্রবেশ করলো। ইলমাজ মায়াকে দেখে হালকা গলা ছেড়ে বলল, কিছু প্রয়োজনীয় কথা ছিল। জি স্যার, বলুন। মায়ের দিকে একটা ফাইল ছুঁড়ে দিল ইলমাজ।
মায়া চেক করে যেন আতঙ্কিত হয়ে গেল। জিজ্ঞাসু আর করুণ দৃষ্টিতে ইলমাজের দিকে তাকালো মায়া। আপনার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করা হলো, নিচে হস্তাক্ষর করুন আর এবার আপনি অফিসে যেতে পারেন। মায়ের চোখ থেকে গড়গড়িয়ে জল পড়তে শুরু করলো। আর ইলমাজ মায়ের দিকে না তাকিয়ে এতক্ষণ কথাগুলো বলছিল, তাই হয়তো সে মায়া আর তার অধর নয়নের কান্না আড়াল করলো। পেপার সাইন করে মায়া ব্যাগ নিয়ে সোজা ইলমাজের কেবিন থেকে বেরিয়ে গেল। ইলমাজ দরজার দিকে একবার তাকিয়ে আবারও নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ল। মায়া কাঁদছে না, শুধু গুমড়ে আছে, নিজেও কিছু বুঝতে পারছে না আসলে হলোটা কি। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে বিছানায় শুতেই ইলমাজের দেওয়া উপহারটির দিকে চোখ গেল। আবারও উঠে তা হাতে নিয়ে জানালার দিকে ছুঁড়ে ফেলতে গিয়েও ফেলতে পারল না। কাপার্ডের এক কোণে দুমড়ে মুচকে রেখে ধরাম করে আলমারির দরজা লাগিয়ে ফুপাতে শুরু করলো সে। আজ প্রায় সপ্তাহ পেরিয়েছে মায়া ঘর থেকে বের হয়নি। কি রে, এভাবে বসে আছিস কেন? চাকরি তো ছেড়েছিস, ভালো কথা, কিন্তু এভাবে বসে থাকলে কি হবে? গ্রামের বাড়ি চলে যাবি? সব ঠিকঠাক করে নাও মা। এই ব্যস্ত শহরে নিজের গন্তব্যে পৌঁছানোর পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছি। হাফ নিঃশ্বাস ছেড়ে বলল মায়া। আচ্ছা, দেখি সপ্তাহখানেকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না। মা, আমি একটু বাইরের বাতাস উপভোগ করে আসি, আজকে বহুদিন কোথাও বের হইনি। আচ্ছা। মায়া রাস্তার এক পাশে একা একা হাঁটছে। রাতের আকাশে হালকা মেঘ আর শীতল বাতাস, ল্যাম্পপোস্টের আবছা আলো যেন মায়ের অনুভূতিগুলোকে আরো আবেগপ্রবণ করে দিচ্ছে। মুখে দুহাত দিয়ে ফুপাচ্ছে মায়া। চলতে চলতে প্রায় দূরের কুয়াশার আড়ালে হারিয়ে গেছে সে। হেই মিস। পিছন থেকে কারোর ডাকে ফিরে তাকালো মায়া। হেই, এত রাতে কোথায় যাচ্ছেন একা একা? দিহান, আপনি এখানে? আরে ইয়ার, আমি তো ছেলে, যে কোনো সময় আসতেই পারি, কিন্তু আপনি? না মানে আসলে ভাল লাগছিল না, তাই একটু হাঁটতে এসেছিলাম। তো আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি? খুব ভালো। দুজন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেল। চলুন কোথাও গিয়ে বসি। না মানে আমার বাসায় ফিরতে হবে। এত জলদি কিসের? না মানে একটু শপিং করতে হবে তাই। কিসের প্যাকিং? কোথায় যাচ্ছ? আসলে গ্রামের বাড়িতে একেবারে শিফট হয়ে যাচ্ছে, তাই সব গোছাতে একটু সময়ের প্রয়োজন। ও, কখন যাচ্ছেন? আকস্মিক চোখে চোখ তাকিয়ে জিজ্ঞেস করলো দিহান। এই তো 1 সপ্তাহ তো লাগবে। ও, আম গোলা মিস ইউ, হ্যান্ড এ নাইস লাইফ। আমিও, ধন্যবাদ। এবার আসি, দেরি হয়ে যাচ্ছে, খুব মা বকবে। ওকে, আচ্ছা, আমার গাড়ি আছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না থাক, আমার হাঁটতেই বেশ ভালো লাগছে। ও ওকে, আল্লাহ হাফেজ। দুজনেই চাপা হাসলো। মায়া আবার ইউটার্নের বাড়ির রাস্তা ধরে হাঁটা শুরু করলো। সকাল সকাল কে কল করেছে আবার? ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকালো মায়া। আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, আমি দিহান বলছি। আরে আপনি এত সকাল সকাল কিভাবে? আসলে আপনি তো সপ্তাহখানেক বাদে এখান থেকে চলে যাবেন, তাই ভাবছি আপনার সাথে কাল রাতে একটা ডিনার হয়ে যাক। আসলে না, আমি মায়াকে থামিয়ে ফোনের ওপাশ থেকে দিহান আবারও বলতে লাগলো। নো এক্সকিউজেস, প্লিজ না করবেন না, ছোট্ট একটা রিকোয়েস্ট মাত্র। মায়া ভাবছে যার জন্য না করেছে সেই তো অবেলার অভিলাষ, তাই আর না করলো না। আবারও বলতে লাগলো। আচ্ছা কয়টায় আর কোথায় আসবো? এই তো 7:30-এর দিকে, আর কাল যে জায়গায় হাঁটছিলাম ওখানে আসবো আপনাকে পিক করতে। আচ্ছা। দিনটা বেশ নিরামিষ সময়ের সাথে কেটেছে মায়ার। গাড়ি নিয়ে মায়া আসার অপেক্ষা করছে দিহান। প্রায় 8 ঘন্টা অপেক্ষা করার পর তার অপেক্ষার অবসান ঘটেছে। ইতিমধ্যে মায়া হাজির হলো। দিহান গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলে দিয়েছে আর মায়ার প্রবেশ করার জন্য। দিহান ড্রাইভ করছে, মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো। এই ক্রিম কালারের আপনাকে মন্দ লাগছে না। মুচকি হেসে বলল দিহান। মায়াও মুচকি হাসলো। একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালো দিহান। যেই মায়া গাড়ি থেকে নামতে যাবে দেখলেও ইলমাজ একটা মেয়ের সাথে হোটেল থেকে বেশ হেলে দুলে বেরিয়ে তার গাড়িতে উঠছে। মায়ের চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। মা তাকিয়ে শুধু জল ছড়াচ্ছে। হেই মিস,
নামছেন যে? মায়া পানি মুছিয়ে দিহানকে বলতে লাগলো, ওই যে ব্ল্যাক ক্যাশ কারটা দেখছেন, ওটার পিছু নিন তাড়াতাড়ি। কিন্তু কেন? আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো দিহান। পরে বলছি, আগে যান জলদি প্লিজ। দিহান বেশ অবাকতর হয়ে গাড়ি ঘুরিয়ে ইলমাজের গাড়ির পিছু যেতে শুরু করলো। মায়া ফুপাচ্ছে আর ঢোক গিলছে। ইলমাজের পিছু নিতে নিতে ইলমাজের কার একটা বিল্ডিং এর সামনে গিয়ে থামলো। দিহান ওই ইলমাজের গাড়ি থেকে কিছুটা দূরে তার গাড়ি থামালো। গাড়ি পার্কিংয়ে রেখে ইলমাজ আর তার সাথে থাকা মেয়েটা সোজা এলিভেটরে উঠে গেল। দিহান বলতে লাগলো, আরে এটা তো ভাই, এখানে কি করছে? তাই দেখতে এসছি, চলুন চলুন আমার সাথে। মায়ের তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে লিফটের সামনে গিয়ে এলিভেটরের মিটারের দিকে তাকিয়ে লক্ষ্য করলো তা কয়তলায় গিয়ে থামবে। 11 তলায় গিয়ে থেমেছে। মায়া দরজা ওপেন করে 11 তলায় বাটনে ক্লিক করার আগে দিহানও জলদি এসে লিফটে প্রবেশ করলো। 11 তলার লিফটে থামতেই দেখলো চারদিকে 4টি অ্যাপার্টমেন্ট। রাগে ফুঁসতে ফুঁসতে মায়া বলতে লাগলো, এখন কোনটাতে খুঁজবো? কোথায় গায়েব হয়ে গেছে মানুষটা? হচ্ছেটা কি দয়া করে একটু বলবেন আমায়? ইলমাজকে খুঁজছি, চলুন সব অ্যাপার্টমেন্টের দরজা নক করে দেখি। আরে আরে এটা কিভাবে সম্ভব? এটা ভদ্রতার সাপেক্ষে পড়ে না। দাঁড়ান, দেখছি কি করা যায়। মায়া সিঁড়িতে বসে মাথার চুল টানছে। দিহান এদিক ওদিক তাকাতেই দেখলো একজন ডেলিভারি বয় লিফট থেকে কিছু খাবারের প্যাকেট নিয়ে বের হলো। আর দিহান তা লক্ষ্য করে মায়াকে ডাকলো। মায়াও আতঙ্কে উঠে দাঁড়ালো। দিহান মায়ের পাশে গিয়ে বলতে লাগলো, লাগলো আপনি দাঁড়ান, আমি দেখি এগুলার কোন এক্সপারমেন্ট দেই। সিঁড়ির পাশেটাতে ডোরবেল বাজারে লোকটি। দরজা আর কেউই না, ইলমাজি খুলল। মায়া তা দেখে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। লোকটি চলে যাওয়ার পর মায়া আবারও ডোরবেল বাজালো। ইলমাজ দরজা খুলে চমকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে? মায়া কিছু না বলে ইলমাজের বুকে হাত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে আর ভিতরে প্রবেশ করতে করতে বলল, ছি, এতটা জঘন্য আপনি! লজ্জা করে না আপনার? ইলমাজ ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে, এমন সময় মায়া আবার বলতে লাগলো, চুপ, একদম চুপ, একটা শব্দ উচ্চারণ করবি না। তুই কি ভেবেছিস তোর যা ইচ্ছে তা করবি তুই? হ্যাঁ, অন্য মেয়ের সাথে আগে থেকেই যেহেতু চক্কর তোর, তবে কি দরকার ছিল আমাকে তোর লাইফের অংশ বানানোর? মায়া কাছে আর রাগে ফেটে যাচ্ছে। আমি তোমাকে আবার কখনো আমার লাইফের অংশ বানিয়েছি? সাংঘাতিক অসহায়ের মতো চেহারা বানিয়েছে ইলমাজ। এত নিষ্পাপ বলছিস? হ্যাঁ, যদি তাই হয় তবে কেন ওই শোপিসে সেনি সেভিয়ারাম মায়া খোদাই করে তা আমাকে দিয়েছিলি? ইলমাজ রহস্যজনকভাবে তাকিয়ে আছে মায়ার দিকে। তোর লাইফে আগে থেকেই অন্য কেউ ছিল যেহেতু, তো আমাকে ভালোবাসিস কেন বলেছিলি? মায়া ইলমাজের বুকে ধাক্কাতেই আছে। ইলমাজ বাঁকা হেসে মায়ের দু হাতের কবজি ধরে বুকে টেনে তার ঠোঁট মায়ের ঠোঁটের সাথে চেপে ধরলো। ইলমাজকে সজোরে ধাক্কা দিয়ে মায়া এখনো দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। ইলমাজ মুচকি হাসছে। রাগে ফুঁসতে ফুঁসতে মায়া বলতে লাগলো, এটা আপনি কি করলেন? আপনার সাহস তো কম না? হ্যাঁ, ছি, আপনি শুধু লুচ্চা না, লুচ্চার প্রাইম মিনিস্টার বটেও। চুপ করো। খুব শান্ত গলায় বলল ইলমাজ। আপনি এটা কিভাবে করলেন? হ্যাঁ, রাগে মুখ ফেটে যাচ্ছে মায়ার। বেশি বকবক করছিলে, তাই এটা একমাত্র নিখুঁত রাস্তা ছিল তোমাকে চুপ করানোর। যদি এবারও চুপ না করতে তাহলে আমি এটা আবার করতে বাধ্য হব, আর কারণ হবে তুমি নিজেই। বড় স্বাভাবিকভাবে বলল ইলমাজ কথাগুলো। মায়া চোখ রাঙিয়ে তাকিয়ে যাওয়ার জন্য ফিরতেই অনেকগুলো লোকের আওয়াজ একসাথে শুনতেই চমকে উঠল। পিছনে তাকাতেই যেন জোরকার ঝাটকা খেয়ে মাথার চারপাশে পাখি উঠছে মায়ার। মায়া চোখ ছানা বড়া করে তাকিয়ে আছে। ছেলে মেয়ে মিলে প্রায় 15 জন একসাথে দাঁড়িয়ে মায়াকে স্বাগতম জানালো। তাদের মধ্যে একজন মায়ের কাছে আসলো। তার কেউ না, ইলমাজের সাথে এতক্ষণ যে ছিল সেই। তারপর বলতে লাগলো, ভাই। মায়া অসহায়ের মতো চেহারা বানিয়ে ঢোক গিরে ঘরের চারপাশে সবার দিকে একবার নজর বুলিয়ে নিল। ইলমাজের দিকে তাকিয়ে আছে মায়া। ইলমাজ মুগ্ধ নয়নে দেখছে মায়াকে। হচ্ছেটা কি? আমতা আমতা করে বলল মায়া। দিহান ভিতর থেকে বেরিয়ে বলতে লাগলো, এত পের সাইজ করলে বেনে এক্সট্রা করবে। উব্বি ভাবি, এ তো চিন্তা করেন না, আমি বলবো সব।
আগের দিনেরটা সেরে ফেলি, শুভ কাজে দেরি করতে নেই। দু একজন মেয়ে মায়াকে টেনে ঘরের বাইরে লিফটে উঠিয়ে সোজা ছাদে নিয়ে গেল। তার পিছু ইলমাজ আর বাকিরাও গেছে। আপনারা করছেনটা কি? সবকিছু অদ্ভুত লাগছে আমার। যেতে যেতে বলল মায়া। মায়ের কথা শুনে বাকিরা শুধু হাসছে। মায়াকে টানতে টানতে ছাদে নিয়ে গেল তারা। মায়া আবারও ঝটকা খেয়ে কাত হয়ে যাবার অবস্থা প্রায়। ছাদ খুব সুন্দর করে ডেকোরেট করা, 4টা রাউন্ড টেবিলে বসানো সিল্কের লাল আর ক্রিম কম্বিনেশনের কভার, সাদা গোলাপ আর সাদা বেলুন দিয়ে ছোট ছাদটা খুব সুন্দর করে সাজানো। ইলমাজ মায়ের পাশে এসে দাঁড়াতেই বাজি ফুটে দেয়ালের এক ব্যানারের উপর থেকে গড়িয়ে খুলল মায়ার ইলমাজের সিলেটের পার্টির দৃশ্য, যেখানে ইলমাজ মায়াকে উদ্দেশ্য করে গান গাইতেই আর মায়ের সামনে এসে দাঁড়িয়েছিল আর তা ক্যামেরা বন্দি করা হয়েছে। মায়া হাঁ করে তাকাচ্ছে ব্যানারের দিকে আর ইলমাজের দিকে। মায়ার মাথা ঘুরছে, সে বাকরুদ্ধ হয়ে গেছে। কিছু বলার ক্ষমতা যেন হারিয়ে গেছে তার। ইলমাজ মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল আর তারপর মায়ের সামনে হাঁটু গেড়ে বসে একটা রিংয়ের বক্স এগিয়ে দিয়ে বলতে লাগলো, থ্যাঙ্কস আমাকে টার্কিশ রঙের প্রেমে পড়তে বাধ্য করার জন্য। থ্যাঙ্কস গরম চা আমার মুখে না বেড়ে বুকে মারার জন্য। পোড়ার দাগটা বারবার তোমাকে মনে করিয়ে দিয়েছে। থ্যাঙ্কস সেই দাগটা বুকের বাম পাশে আবদ্ধ করার জন্য। আর থ্যাঙ্কস সেই ওষুধগুলোর কাঁচের বোতলগুলোকে, যেগুলো না ভাঙলে হয়তো তোমার সাথে আমার দেখা কখনোই হতো না। আমার গাড়ি ফ্রন্ট গ্লাসে কাঁদা নিক্ষেপ করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমার সেই প্রতিটি রাগ চটের স্বভাবগুলোর জন্য, যেগুলো আমাকে প্রভাবিত করেছে তোমাকে ভালোবাসতে। তোমাকে আমার প্রয়োজন বানাতে চায় না, কিন্তু আমার শখ, চাওয়া, ইচ্ছে, অনুরাগে শুধুই তোমাকে চাই, যেখানে শুধু আমি ছাড়া কেউই থাকবে না। তুমি আমার অনেক শখের একটা মুখ্য অধ্যায়, যেটার সমাপ্তি আমি কখনোই চাইব না। এতক্ষণ মায়া মুগ্ধ হয়ে শুনছিল আর মুগ্ধতায় পরিপূর্ণ লাগছে তার আজ নিজেকে। ইলমাজের দিকে তাকিয়ে আছে মায়া, কোনো উত্তর দিতে পারছে না। ইলমাজ প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে আবার বলতে লাগলো, সরি এতদিনের রুক্ষ ব্যবহারের জন্য। শুধু অপেক্ষা করছিলাম কখন তুমি আমাকে ওই শব্দের অর্থ জবাব দেবে। তুমি জেনেও আমার জবাবের উত্তর দেওয়াটা এগিয়ে চলেছ। আমি রোমিও টাইপ কথাবার্তা না বলতে জানি না, কিন্তু হ্যাঁ ইলমাজ টাইপ কথাবার্তায় তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। এই বিগত 1 মাস নিজেকে তোমার থেকে সরিয়ে রেখে নিজেকেই সময় দেওয়ার চেষ্টা করেছি। তোমাকে ছাড়া থাকার প্রয়াস করেছি, কিন্তু দুদিনের মধ্যেই আমি ব্যর্থ হয়েছি। প্রতিদিন তোমাকে দূর থেকে রেখেছি। দিহানের দিয়ে ডিনারের অফারটাও আমিই করিয়েছিলাম, যদিও তোমার কাছে আসেনি, কিন্তু হ্যাঁ তোমার থেকে দূরেও যায়নি। নজরে নজর রেখেছি। শফিদাকে মাছ ধোয়া পানি ছেড়ে যে ধোলাইটা দিয়েছিলে, সেটাও এতটা খারাপ ছিল না, উপভোগ করার মতোই ছিল। আর জব থেকে ফায়ার করার কারণ শুধু একটাই, যাকে আমি ভালোবাসি সে আমার অফিসের এমপ্লয়ি হয়ে থাকবে। ব্যাপারটা কেমন বিদঘুটে না? তোমার পাশে থাকার জন্য জবের প্রয়োজন হবে না। নানাভাবেই আমি তোমার কাছে লেগেছি, আমি আর আগেও থাকবো, যদি তুমি এই হনুমানকে কবুল করো তো। নিশ্চিত আমি স্বপ্নই দেখছি। এমন স্বপ্ন কেন দেখি যে ঘুম ভাঙতেই অনুভূতির কোনো অস্তিত্ব থাকবে না? নিজে নিজেকে বলছে মায়া। তুমি স্বপ্ন দেখছো না মায়া, আমার হাঁটু ব্যথা করছে, আর কত মনে ভেবে বসিয়ে রাখবে। মায়া চোখ দুহাত কচলে ইলমাজের দিকে তাকিয়ে বলল, না মানে স্যার, আপনি উঠুন প্লিজ। তুমি উঠতে দিচ্ছ কোথায়? আংটির দিকে ইশারা করে বলল মায়া। মায়া রাজ্য জয় করা হাসি হেসে বলল, আংটি পরিয়ে দিচ্ছেন না যে? ইলমাজ মায়ের আঙ্গুলে আংটি পরিয়ে উঠে দাঁড়াতেই মায়া ইলমাজের বুকে ঝাঁপিয়ে পড়ল আর তার সাথে সাথেই ইলমাজের কাজিনরা সবাই স্বচ্ছন্দে চিৎকার করে হুইসিল বাজিয়ে তারাও তাদের দুজনকে ঘিরে একটা সার্কেল হয়ে জড়িয়ে ধরল। মায়ের মন খারাপ করে বসে আছে, চোখ থেকে 2-1 ফোঁটা জলও গড়িয়ে পড়ছে তার। ইলমাজকে আসতে দেখে জলদি চোখের জলটা মুছে স্বাভাবিক হয়ে বসলো মায়া। ইলমাজ মায়ের কপালে একটা চুমু দিয়ে পাশে এসে বসলো, তারপর বলতে লাগলো, আমি জানি তুমি কি করছিলে। নেক্সট টাইম থেকে যদি আর কখনো কেঁদেছো তো দেখবে আমি কি করতে পারি। রাগান্বিত গলায় বলল মায়া। হালকা নাক টেনে বলল, আমি কাঁদছিলাম না ইলমাস, মাঝে মাঝে কিছু অনুভূতিকে থামিয়ে রাখতে ভীষণ কষ্ট হয়। তুমি জানো টার্কিশ রংটা আমার প্রাক্তনের প্রেমিকার খুব পছন্দ ছিল, তাই তোমাকেও প্রথমবার রঙে দেখতে চেয়েছিলাম। কিন্তু কেন? মায়ের নাক ফুলিয়ে আর চোখে তাকালো ইলমাজের দিকে। তোমাকে ঘৃণা আর তোমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। কাছেই তো ছিলেন না, তবে দূরে সরার দরকার কি ছিল? মায়া চোখ ছোট করে ভ্রুটা উপরে উঠিয়ে নাক ফুলিয়ে দৃষ্টিভঙ্গি ছুড়ল ইলমাজের দিকে।
আরে তোমার নেশায় মগ্ন হয়ে যাচ্ছিলাম, পাগল করে দিচ্ছিলে তুমি আমাকে, তাই তো এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। আপনাকে কি আমি বলেছিলাম আমার জন্য পাগল হতে? একটা ভ্রু উপরে উঠিয়ে বলল মায়া। তা কি বলতে হয়, তোমার চেহারাটা এমন যে অটোমেটিক পাগল হয়ে যাচ্ছিলাম। তাই আপনি পাগল থেকে আবার ছাগলে পরিণত হওয়ার জন্যই তো আমাকে টার্কিশ রঙের কাপড়টা ইচ্ছে করেই পরতে দিয়েছিলেন, তাই না? যখন এক্সের সাথে সম্পর্কে ছিলাম তখন আসলেই আমি একটা ছাগল ছিলাম। আচ্ছা, আপনার প্রাক্তনের ইতিহাসটা আমার আজও অজানা। কিভাবে সে আপনার প্রাক্তন হলো, আর ছাগল থেকে আপনি আবার পাগলে কি করে পরিণত হলেন? অনেক বিরক্তকর একটি মেয়ে ছিল, সারাদিন শুধু বক 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 করে মাথা খেয়ে ফেলতো। আর মেকআপ তো যেন যেভাবে করতো না, যেন উঠের মুখে ময়দার খাবি ছুড়ে মেরেছে। কেউ কি এতটা বিকৃত রূপে সংসাজে বলো? তাহলে প্রেম করেছিলেন কেন? আরে যা হয়েছে সব আমার ফ্রেন্ডসদের তালে। তখন কলেজে ছিলাম, মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে। ফ্রেন্ডসরা সবাই প্রেম করতো, তাই আমার একটু ইচ্ছা হচ্ছিল প্রেম করতে। এই মাইয়াও আমার জন্য পাগল ছিল, তাই ভাবলাম একটু প্রেম করলে আর কি এমন হবে, তাই করে ফেলাই যাক। এক চোখ টিপ মেরে বলল ইলমাজ। আপনার প্রাক্তন হওয়ার ইতিহাস? তারপর কি এমন ফর্সা ছিল, এমন একটা না জলজন্ত জম্বি, ওই যে ওয়াকিং ডেডের ভূতগুলোর মতো লাগে হুবহু। তারপর ডাইরেক্ট ইতিহাসে আসেন। আর চোখে তাকালো মায়া। কলেজে একটা ফ্রেন্ডের পার্টিতে গিয়েছিলাম। সে এমনিতে ছিল বাংলা কধু, চেহারায় 1 পয়সারও মায়া ছিল না, তার উপর মেরেছিল 6 ধাপের মেকআপ, লাল টকটকে লিপস্টিক পরেছিল, টার্কিশ টকের তেনা টাইপের একটা গাউন। আমি তো দেখি প্রায় 4 ঘন্টা অজ্ঞান ছিলাম। আল্লাহ, মানুষ এত ভয়ঙ্কর হয় কিভাবে! ইতিহাস? তারপর ওই দিনে আমাকে কিস করতে চেয়েছিল। ওর লিপস্টিক দেখে আমি 440 ভোল্টের ঝটকা খেয়ে কাত হয়ে সেখান থেকে সোজা কেটে পড়ি। বেশ কয়েক বছর এই শোকে আমি কোনো মেয়ের দিকে পর্যন্ত তাকাইনি। তাই টার্কিশ রং অপছন্দ ছিল আপনার? হ্যাঁ, কারণ রংটা ওই জম্বির খুব পছন্দ ছিল, খ্যাত পুরা। নাক ছিটকে বলল ইলমাজ। খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছিলাম তোমার প্রতি, তাই ভেবেছি হয়তো রঙকে ঘৃণা করার সাথে সাথে তুমিও এর সামিল হয়ে যাবে। কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হয়েছে। এই রঙে যে কাউকে এতটা অপরূপ লাগে তা তোমাকে না দেখলে হয়তো কখনোই বুঝতাম না। আরো বেশি মাতলামো কাজ করছিল তোমার প্রতি। তুমিই ছিলে আমার পাগলামির কারণ। তাহলে দূরে সরতে চেয়েছিলেন কেন? কারোর প্রতি অভ্যস্ত হতে চাইনি, আর এই অভ্যাস হয়ে যাওয়া মানে দুর্বলতা। আর দুর্বলতা খুব খারাপ একটা পয়েন্ট, যেটার সম্মুখীন আমি কখনো হতে চাইনি। কিন্তু অবশেষে আমি তারই ঘেরাটোপে আটকে গেলাম। যেদিন তোমাকে আমি দিহানের বুকে দেখেছিলাম, সেদিনই বুঝতে পেরেছি খুব কাছের কাউকে হারিয়ে ফেলার ভয়টা কেমন হয়। সেদিন খুব বেশি ভয় লেগেছিল, যদি তুমি অন্য কারো হয়ে যেতে, তখন হারে হারে টের পেয়েছি তোমাকে ছাড়া থাকার যন্ত্রণাটা কেমন। মুচকি হাসছে মায়া, চোখের কোণে যেন জলের মুক্ত ঝলমল করছে তার। ইস, আমারও যদি একটা প্রাক্তন প্রেমিক থাকতো। দুষ্টু হাসি হেসে বলল মায়া। তখন তো শরীর হাজার ভাগে বিভক্ত হতো। মুখে রাগের ছাপ আর ধমকের স্বরে বলল ইলমাজ। মায়া হু হু করে হেসে উঠল। আজকে 5 বছর আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি আপনাকে একটা বেবি দিতে পারার সক্ষমতা রাখিনি। মাঝে মাঝে খুব অবাক লাগে আমার মতো অযোগ্য মানুষটাকে আপনি কিভাবে সহ্য করেন। তার ছেলের সাথে কথাগুলো বলল মায়া, মুখ থেকে হাসিটা যেন পলকেই উধায় হয়ে গেল তার। মায়া, বেশি বলে ফেলছো। আগেও বলেছি তোমাকে আমার সাথে এইসব কথাগুলো সামনে না বলতে। আমার জন্য তুমি পর্যাপ্ত, আর তুমি ছাড়া অন্য কিছুই লাগবে না আমার। যদি আবার কখনো বলো না, সত্যের কখনো তোমাদেরকে তাকাবো না আমি। আপনি আরেকটা বিয়ে করে ফেলুন না, সে আপনাকে অনেক হ্যাপি রাখবে, বাচ্চার বাবা বানাবে। ইলমাজ নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ছলছল চোখে মায়ের সামনে থেকে চলে গেল। মায়াও 2-1 ফোঁটা চোখের জল গড়িয়ে দিয়ে ঢোক গেল। রাত অনেক হয়েছে, ইলমাজ ঘর থেকে বেরিয়েছে আর এখনো আসেনি সে। বড্ড চিন্তায় মগ্ন হয়ে আছে মায়া। সেই কখন থেকে মায়া নিজেকে সাজিয়ে রেখেছে ইলমাজের রাগ ভাঙানোর জন্য, কিন্তু রাগ তো এমন যে বাসায় ফিরে আসার কোনো খবরই নেই ইলমাজের। মায়া বিষণ্ণ চেহারায় ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু ইলমাজ ফোন পিকও করছে না। বেশ কিছুক্ষণ পর রুমের দরজা খোলার আওয়াজ পেয়ে ফিরে তাকালো মায়া। ইলমাজকে দেখে তার কাছে দৌড়ে গেল সে। ফিরতে এত দেরি করছেন কেন? ইলমাজ মায়ের দিকে একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে তোয়াল হাতে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। মায়া আর দেরি না করে ইলমাজের পিছু পিছু সেও ওয়াশরুমে ঢুকে পড়ল। মায়াকে দেখে কোনো রিয়াক্টই করলো না ইলমাজ। মায়ের অনেক রাগ লাগছে ইলমাজের এমন আচরণে। ইলমাজ শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়ালো। মায়া রাগে ফুঁসছে আর ইলমাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে, আর টক বগিয়ে ইলমাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, আমাকে কি দেখছেন না নাকি?
মায়া কি বলছে তার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই ইলমাজের। সে চোখ বন্ধ করে আপন মনে শাওয়ারের পানি উপভোগ করছে। ইলমাজের উদাম বুকে ডান হাতে ধাক্কা দিল মায়া আর চেঁচিয়ে বলতে লাগলো, সমস্যা কি আপনার? হ্যাঁ, অন্ধ হয়েছেন? ভালো কথা, সাথে কি বয়রাও হয়ে গেছেন? ইলমাজ এক চোখ খুলে মায়ের দিকে তাকালো আর বলতে লাগলো, একটা বিয়ে করলে তো আপনার থেকে দূরত্ব বাজিয়ে রাখার চেষ্টা করতে হবে, নাহলে তো পাপ হবে, পাপ। কি? তুই বিয়ে করবি আরেকটা? তোকে আজকে মেরে ফেলবো। ন্যাকা কান্না করে ইলমাজের বুকে ঘুষি মারতে শুরু করলো মায়া। ইলমাজ মায়ের দু হাতের কবজি ধরে টেনে মায়াকে তার বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, যেগুলো সহ্য করতে পারবো না ওগুলো করতে বলো কেন? হ্যাঁ, মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে পরম আবেশে বলল ইলমাজ। সরি, আর কখনো বলবো না। ইলমাজ মায়ের কপালে চুমু দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, আই লাভ ইউ মায়া, আই লাভ ইউ সো মাচ। তুমি ছাড়া কারোর দিকে তাকাতে ইচ্ছে পর্যন্ত করে না। তুমি ছাড়া আর কেউ আমার জীবনে ছিল না, আর কেউ থাকবেও না। আই লাভ ইউ টু ইলমাজ। ভেজে গেছো, আসো চেঞ্জ করিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে না হলে। মায়া লজ্জায় ইলমাজের বুকে মুখ লুকালো। ইলমাজ আবারও বলতে শুরু করলো, ডাক্তার বলেছিল বেবি নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে, আর আমার মন বলছে আমাদের চেষ্টা এবার বিফলে যাবে না। বাঁকা হেসে মায়ের কানে ফিস ফিসিয়ে বলল সে। মায়াকে এলো পাথারে কোলে তুলে নিল ইলমাজ। মায়ের কপালে চুমু দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে মাকে বিছানায় শুয়ে দিয়ে মায়ের উপর ইলমাজে ঝুঁকে পড়ল। হয়তো আবারও নতুন আলোর উদয় হতে চলেছে। সম্পূর্ণ পরিবারের আশায় ভালোবাসার প্রতিটি ধাপ অতিক্রম করেছে তারা। ভালো থাকুক সব চাওয়া পাওয়ার মানুষগুলো, সত্যি হোক তাদের অফুরন্ত স্বপ্নগুলো।